ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী বক্তব্য দেবে বলে সেই চিত্র সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। একেবারে শহীদ মিনারে কাঁপছে শহীদ মিনার, আর বক্তব্য রাখছেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। আমরা সেই চিত্র সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। উদ্দীপনা উচ্ছ্বাস সবটাই কিন্তু আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ পীরজাদা আব্বাস সিদ্দিকীর ভাইজানের কাছে কিন্তু ক্রেডিট যাবে। ভাই পেছনের লোকেরা একটু দেখছে, আপনারা বসে পড়ুন। যারা দূরে আছে একটু বসুন না, আপনারা পেছনে বসা যাবে, বসে পড়ুন তো ভাই, বসুন। আপনারা যারা আছেন আমার সোজা যারা আছেন বসুন, যারা বসে যান তো ভাই। আমাকে ওই মাইক দেন। আমার সোজাসুজি যারা আওয়াজ যাচ্ছেন তারা বসেন ভাই। না থাক। এই ভাই মিডিয়ার বন্ধুদের সাথে কেউ মিডিয়ার বন্ধুদের সাথে কোনো খারাপ আচরণ করবেন না। আপনারা ঠিক করে বসতে পারেননি বলে আমি কিন্তু একবার জাস্ট বসেছিলাম, তারপরে সারাক্ষণ কিন্তু আমি দাঁড়িয়ে আছি। আপনারা লক্ষ্য করেছেন কি? মিডিয়ার আমাদের বন্ধু মানুষ, সুতরাং মিডিয়ার বন্ধুদেরকেও তাদের কাজটা করতে দিন। আমি অনুরোধ করব যারা মিডিয়ার ভাইরা, আপনাদের চেয়ার দেওয়া আছে, আপনারা বসুন। চেয়ার দেওয়া আছে, আপনারা বসুন। আপনাদের মেশিনটা ফিট করে দিয়ে আপনি বসে পড়ুন, চেয়ার দেওয়া আছে। ভাইয়া আপনি দাঁড়া যান, পিছিয়ে কাটিয়ে ডিস্টার্ব করো। এই তোমরা কথা বলছো কেন ভাই? আমার আপনি চলে আসেন, জায়গা আছে বসার, চেয়ার দিচ্ছে এলাকা। একটা চেয়ার দাও তো, একটা চেয়ার দাও তো, একটা চেয়ার দাও, একটা চেয়ার আনতে পারছো না? সব আপ আ যাইয়ে, এই চেয়ারটা দিয়ে দাও ভাই, দাও। এ ভাই আপনার হয়েছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী একেবারে। আমি 10 মিনিট টাইম নেব আপনাদের কাছে, কারো অসুবিধা আছে? 10 মিনিট ধৈর্য ধরতে পারবেন তো? আমার পূর্বেকার বক্তারা আজকের এই অধিকার মহাসমাবেশ নিয়ে তাদের জ্ঞান গর্ব আলোচনা করেছেন। কেন আজকে আমরা শহীদ মিনারের ময়দানে এসে উপস্থিত হয়েছি আমাদের অধিকারের জন্য, সে বিষয়ে তারা দীর্ঘক্ষণ চর্চা করেছে। আমি আপনাদের কিঞ্চিত বলবো, সাথে 2026-এর বার্তা আমরা দেব যে আগামী নির্বাচনে আমরা কি চাইছি, কি করতে চাইছি, সেটা এখানে যারা হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন এই বার্তা নিয়ে গিয়ে পাড়াতে মহল্লাতে বুথে চায়ের দোকান থেকে শুরু করে পাড়ার রকে যেখানে খেলার ময়দানে যেখানে থাকেন, এই বার্তাটা আমাদের পৌঁছে দিতে হবে। আইএসএফ এর বার্তাকে। আমাদের আইএসএফ এর লক্ষ্য উদ্দেশ্য কি? আইএসএফ এর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে সমাজ ব্যবস্থার পরিবর্তন করতে হবে। এক মফস্বল এলাকার মানুষ, সুন্দরবনের মানুষ, দার্জিলিং এর মানুষ, দিনাজপুরের মানুষ, মালদার মানুষ, বাঁকুড়ার মানুষ, বীরভূমের মানুষ, হুগলির প্রত্যন্ত গ্রামের একটি মানুষ কেন ট্রিটমেন্ট করতে গিয়ে কলকাতার সরকারি হসপিটালের দ্বারস্থ হতে হবে? ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অল্টারনেটিভ পলিটিক্স প্রোভাইড করছে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কল দিচ্ছে 2026 সালে যদি আমাদেরকে আপনারা সরকারে নিয়ে আসেন, আমরা এই 5 বছর একটা সরকারের সময় পাই, 5 বছর 5টা জেলাতে আমরা কলকাতার পিজি, এনআরএস, আরজিকরের মতো স্টার হসপিটাল আমরা বানিয়ে দেব। তাহলে গ্রামের মানুষকে আর শহরে উপস্থিত হতে হবে না। আমরা কল দিচ্ছি আপনাদের। আজকে দেখলে দেখা যাবে শিক্ষা ব্যবস্থা তলানিতে চলে যাচ্ছে। 2012 থেকে 2024 এই সমকালে পশ্চিম বাংলায় প্রায় 25,000 প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে।
তাই আজকে আমরা এই মঞ্চ থেকে ঘোষণা দিচ্ছি, শুধু বন্ধ হয়ে যাওয়া স্কুলগুলো চালু করা নয়, নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান হবে, কলেজ তৈরি হবে, নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান হবে, কলেজ তৈরি হবে, সাথে সাথে ইউনিভার্সিটিও তৈরি হবে। দুর্ভাগ্য আমাদের মুর্শিদাবাদ জেলা সারা ভারতবর্ষের পিছিয়ে থাকা জেলাগুলোর মধ্যে যদি আমরা খোঁজ করি একটা জেলা পাবো মুর্শিদাবাদ জেলা, সেই জেলাতে এখনো পর্যন্ত একটা ফুল ফ্লেজের ইউনিভার্সিটি দেখতে পাচ্ছি না। আমরা শুধু মুর্শিদাবাদ জেলা নয়, 10 লক্ষ 20 লক্ষ মানুষের ঘরে প্রতিটা জায়গায় আমরা সেই ইউনিভার্সিটি তৈরি করব। উচ্চ শিক্ষায় শিক্ষিত যাতে হতে পারে আমাদের সমাজের ছেলেরা, তার ব্যবস্থা আমরা করব যদি 2026 সালে বাংলার মানুষ আমাদেরকে সুযোগ দেয়। আপনাদের জানিয়ে রাখি, আজকের রাজ্য সরকার যে বিচারিতা করছে সংখ্যালঘুদের সাথে, দলিতের সাথে, আদিবাসীর সাথে, সেই বঞ্চনা থেকে আমরা অবসান ঘটাবো। हमारे यहाँ पे प्यारे, हमारा सबका प्यारा बाबा साहेब अम्बेडकर जी का उनका 3rd जनरेशन प्रकाश अम्बेडकर जी ऐसे निकले। हम आपको बोलना चाहते हैं, बंगाल में जो अभी सरकार चल रहा है सिर्फ नाम का सरकार चल रहा है, आखिर में सर्कस चला रहा है। क्योंकि यहाँ पे 100 पॉइंट रोस्टर के अनुसार से 22% दलित को जॉब मिलना चाहिए, लेकिन ऑफिशियल ये लोग 22% दलित को जॉब दे रहा है, लेकिन उसमें से 10% असली दलित नहीं है। फेक सर्टिफिकेट डाल के दलित का जहां के इस सरकार छीनना चाहते हैं। हम लोग का लड़ाई है 22% असली जो दलित है उनको जॉब मिले, वही लड़ाई हम लोगों का है। यहाँ पे 6% रिजर्वेशन है एसटी कम्युनिटी के लिए। दुख की बात है, बंगाल में 1 करोड़ आदिवासी नहीं है, लेकिन 1.5 करोड़ एसटी सर्टिफिकेट प्रोवाइड किया गया है। इसका मतलब यही होता है जे 6% जो है, जब उसमें से असली जो आदिवासी है उनको नहीं मिल रहा है, उसको छोड़ के जो नॉन आदिवासी है, जो आदिवासी के जो संरक्षण है, जो रिजर्वेशन है, उसमें से वो लोग खा जा रहे हैं। तो हमारा मोर्च इस दिन आज यहाँ से ऐलान करना चाहते हैं, अगर हम लोग सत्ते में आएंगे 22% जो दलित के लिए जॉब है, रिजर्वेशन उनको सही से मिलेगा, 6% जो आदिवासी के हैं वो मिलेगा। साथ में रंगनाथ मिश्रा जी का जो कमीशन है, बैकवर्ड क्लास का जो माइनॉरिटी मुस्लिम है उनका जो 10% देने के लिए बोला है, हम लोग देंगे। 100টা চাকরি হলে 10টা অনগ্রসর মুসলমান চাকরি পাবে, 22টা দলিত চাকরি পাবে, 6 জন আদিবাসী পাবে প্রকৃত। এর ব্যবস্থা আমরা করব যদি 2026 সালে আমাদেরকে নিয়ে আসা হয়, আমরা করব। আমরা এই মঞ্চ থেকে কি বলছি, আমাদের অধিকার পরিযায়ী শ্রমিকের অধিকার। ইন্টার স্টেট মাইগ্রেন্ট লেবার্স অ্যাক্ট 1979 কেন্দ্র সরকারের আইন, এই মাইগ্রেন্ট লেবারদের এই যারা নানান রকম অত্যাচার অনাচার হচ্ছে এইগুলো বন্ধের জন্য। কিন্তু দুর্ভাগ্য, আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এসেছেন, যাদের অনেকের বাড়ির লেবার ছেলেরা মাইগ্রেন্ট লেবার হয়ে ভিন্ন রাজ্যে কাজ করছেন, আপনাদেরকে জানানো হয়নি ইন্টার স্টেট মাইগ্রেন্ট লেবার অ্যাক্ট 1979টা কি। ওখানে প্রত্যেকটা যে মাইগ্রেন্ট লেবার আছে তার অধিকার সুরক্ষিত আছে, কিন্তু দুর্ভাগ্য আমাদের ওই আইনে বইয়ের পাতাতে সুরক্ষিত আছে, বাস্তবে কিন্তু আমার শ্রমিকরা সুরক্ষিত নয়। তাই আপনাদের বলবো, যদি আপনারা আমাদেরকে সুযোগ দেন 2026-এর জন্য, শুধু আপনারা নয়, আপনারা আজকে বাড়ি যাবেন, বাড়ি গিয়ে মহল্লাতে, ক্লাবে, মাঠে, ময়দানে, হাটে বাজারে, যে বাসে ঘাটে যেখানেই যাবেন, একটাই কথা যে আইএসএফ কে এবার সুযোগ দেওয়া হোক। আইএসএফ এই চোর ডাকাত গুন্ডা মস্তান গুলোকে সরিয়ে দিয়ে সুস্থ সমাজ ব্যবস্থা নিয়ে আসবে, যে সমাজ ব্যবস্থায় সরকারি কর্মচারীরা তার হকের দিয়ে পাবে কেন্দ্রীয় সমাহারে, যে সমাজ ব্যবস্থায় শূন্য পদগুলো পূরণ হবে, বেকারত্ব দূরে সরানো হবে, যেই সমাজ ব্যবস্থায় আনিসের বিচার হবে, তামান্নার বিচার হবে, তিলোত্তমার বিচার হবে, যে সমাজ ব্যবস্থায় নারীরা তার অধিকার পাবে, যে সমাজ ব্যবস্থায় কৃষক তার উৎপাদিত ফসলের দাম পাবে, যে সমাজ ব্যবস্থায়
আমি আপনি মেহনত করছি, আমার আপনার শ্রমের মূল্যায়ন হচ্ছে না, এই শ্রমের মূল্যায়ন হবে মিনিমাম ওয়েজেসটা আমরা বাড়াবার ব্যবস্থা করব। যে এই সমাজ ব্যবস্থায় নারীদের হাতে শুধু ১,১২০০ টাকা তুলে দিও নয়, নারীদেরকে ক্ষমতায়ন করতে গেলে আমরা মনে করি কম করে ৫,০০০ টাকার ব্যবস্থা করতে হবে। সেই সমাজ ব্যবস্থা আমরা নিয়ে আসবো। তবে হ্যাঁ, ৫,০০০ টাকা দেওয়ার সাথে সাথে রাজ্য কিছু কাজ বুঝে নেবে। এই সুষ্ঠু সমাজ ব্যবস্থা আনবো, যেখানে বর্ণগত, জাতিগত, ধর্মগত, নারী পুরুষের কোনো ভেদাভেদ থাকবে না, যেখানে সবাই আমরা মানুষ, আমাদের সামাজিক পরিচয় আমরা যেটা সেটা নিয়ে মাথা তুলে বেঁচে থাকবো। সেই সমাজ ব্যবস্থা নিয়ে আসবো। বাংলার মানুষ যদি 2026 লোক বিধানসভা নির্বাচনে আমাদেরকে সুযোগ দেয়, তবে আপনাদের উপস্থিতি প্রমাণ করে দিচ্ছে যে বাংলার অলিতে গলিতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে জয় জয়কার হবে, সেটার আপনাদের উপস্থিতি আছে কিন্তু প্রমাণ করে দিচ্ছে। আপনারা মাঠে যারা আছেন, আপনারা হয়তো বাইরে যেতে পারছেন না, আমি তো একটার পরে এখানে এসেছি, আমি বাইরের অবস্থাটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আপনারা এখানে যেরকম মানুষ আছেন এর কয়েক গুণ বেশি মানুষ বাইরে শুধু ঘুরছে, জায়গা পাচ্ছে না বলে। আপনাদের ঘোষণা অনুযায়ী আমি গত বছর ঘোষণা দিয়েছিলাম, আমরা বলেছিলাম আমরা চেষ্টা করব কলকাতায় ব্রিগেডে করা, কিন্তু আমরা যখন অ্যাপ্লিকেশন করেছি আমাদেরকে জানানো হয়েছে এই সময় এই আর্মিদের কোন একটা ট্রেনিং চলছে, সেই মার্চ মাস পর্যন্ত ব্রিগেড ময়দান দেওয়া যাবে না। সুতরাং আমরা সেখানে বুক করতে পারিনি, ফলে আমরা এখানে বুক করেছি। তবে আপনারা সাথ দিলে শুধু ভাঙড় থেকে নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে 2026 বিধানসভায় ডবল ডিজিটের বিধায়ক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পাচ্ছে। তারপরে আমরা আশা করব এবং আর্মিদের ট্রেনিং কখন আছে সেটাও প্রয়োজনে দেখে নেব। তার ট্রেনিং এর ফাঁকে বা ট্রেনিং এর পরেই আপনাদের সাথ নিয়ে আবার আপনাদেরকে নিয়ে কলকাতায় আমরা ব্রিগেড ময়দান ভরাবো অধিকারের জন্য। বন্ধুগণ, আজকের এই অধিকার সবাই বিভিন্ন বিষয় ছিল, অনেকে চর্চা করেছে। আমি টু দা পয়েন্ট এসআইআর নিয়ে একটু বলতে চাই। আপনারা কারা শুনতে চান একটু হাত তুলে রাখান তো, এটা হাতটা তুলে রাখুন, হাতটা একটু তুলে রাখবেন। অসুবিধা হচ্ছে না তো কারো? অসুবিধা হচ্ছে না তো? ইভিএম মেশিনের সামনে গিয়ে খাম চিহ্নটা দেখবো, আর যেখানে খাম চিহ্ন থাকবে না আমাদের নেতৃত্বরা যেটা বলবেন সেখানে আমরা অন্য কোনো বুদামে হাত দেওয়ার দরকার নাই। আমি এসআইআর নিয়ে গুটি কয়েক কথা বলবো বলে আমি বক্তব্য শেষ করে দেবো। আমি কথা দিয়েছিলাম শীতকালের বেলা সকাল সকাল আসুন, সকাল সকাল ছেড়ে দেবো, কথা দিয়েছিলাম তো। আমি আপনাদের এসআইআর নিয়ে বলছি, এই একদম মাথায় ঢুকিয়ে নিন। এই এসআইআর যে সমস্যা তৈরি হয়েছে, এই সমস্যা তৈরির পেছনে দুটো রাজনৈতিক দল সম্পূর্ণভাবে দায়ী। তৃণমূল বিজেপি মিলে এসআইআর নামক সমস্যাটাকে তৈরি করছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে সামনে রেখে। তাই আমাদের যেভাবে অহেতুক হয়রানি পেরেশানি করা হচ্ছে, এর জবাব আমরা ইভিএম মেশিনে গিয়ে এই তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে আমরা দিয়ে দেব। আমি প্রমাণ দেব আপনাদের, প্রমাণ ছাড়া আমি কথা বলি না, আমি প্রমাণ দিয়ে দেবো একটা একটা করে। যদি আপনাদের শোনার এনার্জি থাকে আমি তাহলে শোনাবো। এনার্জি আছে তো ভাই? তাহলে আমি শুনিয়াবো। একটু পোলটা খোলা দরকার। সাপ হয়ে কামড়াচ্ছে আর ওজা হয়ে ঝাড়ার চেষ্টা করছে। সাপকেও ধরতে হবে আর কামড়ানোতে আসার আগে তাকে ধরে নিতে হবে। আপনাদের মাপি বলে রাখি, 2021 নির্বাচন পার হয়েছিল সিএ এনআরসির ভয় দেখিয়ে। সিএ এনআরসি করে দেশ থেকে তাড়িয়ে দেবে। সংগ্রামী যৌথ মঞ্চে যে মঞ্চ আছে তার উপরে ছেলেরা উঠে গেছে, না ভাইয়া ভাই, এর উপরে যারা উঠেছে না ভাই, একদম একদম নেমে যাও, এটা অনৈতিক কাজ, নেমে পড়ো চাল থেকে। শোনেন ভাই, এদিকে দেখান। 2021 সালে নির্বাচন কি দেখিয়ে পার হয়েছিল? বিজেপি বলেছিল এসআইআর করে তাড়িয়ে দেবো, এই বিজেপি বলেছে এনআরসি সিএ করে তাড়িয়ে দেবো। আর মমতা ব্যানার্জির দলেরা কি বলেছিল? যে তাড়াতে পারবে না, আমরা আছি। এখনো বলুন, এই 2026 নির্বাচন আসছে, এসআইআর করে ভোটাধিকার কেড়ে নেবো গল্প শোনাচ্ছে শুভেন্দু অধিকারী, আর মমতা ব্যানার্জি ঠিক করে এসে বলছে আমি থাকতে এসআইআর হতে দেব না। অলরেডি কাগজ নিয়ে আপনাকে আমাকে ছুটাছুটি করতে হচ্ছে। আমার নামও নোটিশ এসে গিয়েছে। নোবেল জয়ী বিখ্যাত মানুষ
অমর্ত্য সেন্সারের নামেও অপদার্থ কমিশন নোটিশ পাঠিয়েছে এই বিজেপি তৃণমূলের পাল্লায় পড়ে। শুধু তাই নয়, স্বাধীনতা সংগ্রামী, মুক্তিযোদ্ধা, বীর, ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ আইকনিক ব্যক্তি, তার নাম নেতাজি সুভাষচন্দ্র বোস, নেতাজি সুভাষচন্দ্র স্যারের পরিবারকেও এই নোটিশ পাঠিয়েছে। তাই আপনাদের বলবো, 2026-এর বৈতরণী পার করার জন্য তৃণমূল আর বিজেপি এসআইআর নামক এই সমস্যাটার অবতরণ করেছে। তাই আপনাদের বলবো, এই সমস্যাতে অহেতুক হয়রানি করার চেষ্টা হচ্ছে, তবে আপনি আতঙ্কিত হবেন না। দিন দেওয়ানে বলেছিলাম স্বচ্ছ এসআইআর করলে সহযোগিতা করব, আজকেও বলছি স্বচ্ছ এসআইআর মিন্স ভোটার লিস্ট স্বচ্ছ হোক, মৃত ভোটারের নাম বাদ যাবে, একাধিক জায়গায় ভোটার লিস্টে নাম উঠেছে বাদ যাবে, যার অস্তিত্ব নেই সেই ভোটারের নাম বাদ যাবে, প্রয়োজন আমরা সহযোগিতা করব। কিন্তু স্বচ্ছতার নামে নির্বাচন কমিশন যে অহেতুক হয়রানি করছে, এর জবাব দেওয়ার জন্য প্রশ্ন করেছিলাম আমরা নির্বাচন কমিশনে। শুধু তাই নয়, আপনাদের এই নওশাদ সিদ্দিকী কামচিহ্ন নেতা সুপ্রিম কোর্টে গিয়ে আপনাদের জন্য মামলা করেছে। আপনাদের বলে রাখি, দুটো কাজ এই মুহূর্তে মমতা ব্যানার্জি যদি করে, দুটো কাজ যদি এই মুহূর্তে মমতা ব্যানার্জি করে, হয়রানিও বন্ধ হবে, আতঙ্কিত বন্ধ হবে। আতঙ্কিত হবেন না। দুটো কাজ কি কি বলে দিচ্ছি, শর্ট টাইম, আমি বেশিক্ষণ বলবো না, বলেছি আপনাদের। প্রথম কাজ হচ্ছে ওয়াল পার্টি মিটিং ডাকা। মমতা ব্যানার্জি ওয়াল পার্টি মিটিং ডাকুক, সমস্ত রাজনৈতিক দলের নেতাদেরকে ডাকুক। যেই পরিস্থিতি বাংলার স্বাধীনতা সংগ্রামী পরিবার থেকে শুরু করে, পীর পরিবার থেকে শুরু করে, বিভিন্ন ধর্মীয় পরিবার থেকে শুরু করে, বিভিন্ন যাদের সামাজিক প্রভাব প্রতিপত্তি আছে, সব সমেত সাধারণ মানুষদেরকে অহেতুক হয়রানি হচ্ছে, এই হয়রানি বন্ধ আমাদের করতে হবে। অল পার্টি মিটিং ডাকা দরকার। কেমন অল পার্টি মিটিং আপনাদের জানিয়ে রাখি, বর্বর পাকিস্তানিরা যখন এসে পেহেলগাঁওতে আমাদের দেশের নাগরিককে খুন করলো, সেই সময় অল পার্টি মিটিং ভারত সরকার ডেকেছিল। সেই সময় কংগ্রেসের পক্ষ থেকে বলেছিল পাকিস্তানের বিরুদ্ধে অল আউট যাও, আমাদের কোনো অবজেকশন নাই। আজকে মমতা ব্যানার্জি যদি অল পার্টি মিটিং ডাকে, মমতা ব্যানার্জি ডাকে কেউ আসুক আর নাই আসুক, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যাবে বাংলার নাগরিকদের সাথে, সেখানে গিয়ে বলবে স্বচ্ছতার সাথে যে কাজ পশ্চিমবাংলা সরকার করতে চাই আমরা প্রস্তুত আছি বাংলার মানুষের জন্য। করবে, তাহলে আপনি আতঙ্কিত মুক্ত হবেন তো ভাই? কিন্তু চাই না আপনি আতঙ্কিত মুক্ত হন মমতা ব্যানার্জির দলেরা। এরা চাই আপনি পেরেশানে থাকুন। আপনি পেরেশানে থাকলে প্রশ্ন করতে পারবেন না মাদ্রাসায় টিচার নেই কেন। আজকে দেখুন কলকাতায় গতকালকে খোঁজ নিয়ে দেখুন, প্রায় 33 দিন এই ঠান্ডাতে তারা পড়ে আছে। আনের টিচার গুলো, এমএসকেএসএসকে টিচারদের সম্মানিকটা ঠিকঠাক পাচ্ছে না। মাদ্রাসায় 10,000 শূন্য পদ হয়ে গেছে, পরিকাঠামো ধ্বংস হয়ে গেছে, স্কুলে টিচার নাই, হাই স্কুলে টিচার নাই, শিক্ষার পরিকাঠামো ধ্বংস হয়ে গেছে। আপনি এটা প্রশ্ন করবেন না এসআইআর এর কাগজ নিয়ে ছুটাছুটি করবেন? এই ছুটাছুটি করার জন্য আপনাকে এই পদক্ষেপগুলো গ্রহণ করছে না। দ্বিতীয় হচ্ছে বিধানসভায় নিন্দা প্রস্তাব পাস করানো হোক। বিধানসভায় নিন্দা প্রস্তাব পাস করানো হোক। যেভাবে অহেতুক হয়রানি করা হচ্ছে এটা অত্যন্ত নিন্দাজনক কাজ। সেখানে নিন্দা প্রস্তাব পাস করানো হোক। সেই নিন্দা প্রস্তাবের কপিটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে দিক, আর যে সরকার একটা মামলা করুক সেই মামলাতে কপিটা অ্যাটাচ করে দিক। নিশ্চিতভাবে সুপ্রিম কোর্ট এটার প্রতি বিবেচনা করবে, কারণ বিধানসভার মধ্যে নিন্দা প্রস্তাব পাস করানো মানে পুরো পশ্চিম বাংলার মানুষ এটাকে নিন্দা করছে, এই অহেতুক হয়রানিকে। এটা করবে মমতা ব্যানার্জির সরকার? আওয়াজ দিন একটু। কেন করবে না? পেরেশান তো হচ্ছে দলিত, সব থেকে বেশি পেরেশানি হচ্ছে মুসলমান, তারপরে দলিত, তারপরে আদিবাসী। তাই মুসলমানকে তো বড় মানুষ মনে করে না, শুধু ভোটার মনে করে, আর ক্যাপটিভ ভোট ব্যাংক হিসাবে রাখতে চায়। তাই আপনাদের বলবো, দিকে দিকে আওয়াজ তুলতে হবে, বলতে হবে ইমিডিয়েট পশ্চিমবাংলা সরকারকে এই দুটো কাজ করা দরকার। এক, অল পার্টি মিটিং ডাকা, দ্বিতীয় হচ্ছে বিধানসভায় নিন্দা প্রস্তাব পাস করানো। এরপরও আপনাদের বলছি, আমার উপরে কেন এদের রাগ বুঝতে পেরেছেন? ৭৭টাকে নিয়ে কিছু নয়, নওশাদকে হারাতে হবে। কারণ আমি তো এদের পয়েন্টে পয়েন্টে এদের ভুলগুলো ধরিয়ে দিই, ওই জন্য ওদের জয়েন্টে জয়েন্টে ব্যথাটা করে যায়। আমি তো বলছি আপনাকে, দেখবেন যাদের বাড়ি ফর্ম গেছে, ফর্মের সাথে আর একটা এক্সট্রা, এই হিয়ারিং এর নোটিশ গেছে, হিয়ারিং এর নোটিশের সাথে আর একটা কাগজ গিয়েছে। সেই হিয়ারিং এর নোটিশের সাথে একটা যে কাগজ গিয়েছে,
সেখানে 13টা ডকুমেন্টসের কথা বলা হচ্ছে, যাদেরকে হিয়ারিং এ ডাকা হচ্ছে। এই 13টা ডকুমেন্টসের মধ্যে কোনো একটা ডকুমেন্ট সাবমিট করলে তার হিয়ারিংটা সে পজিটিভ হয়ে যাবে, অর্থাৎ তার অসুবিধা হবে না, এটা বলছো তো? আচ্ছা, আমরা এই এসআইআর নিয়ে এত দুটো মেনলি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাদের। একটা, টাইম লস হচ্ছে, দাঁড়াতে হচ্ছে, অব্যবস্থা। ওখানে এই গেটের ওখান থেকে সরে যাও তো, এই গেটের ওখান থেকে সরে যাও, গেট থেকে সরে যাও, দেখতে পাচ্ছ না? এই সবার উপরে উঠে বসুন, নিচে বসুন, বসুন। দুটো জিনিস হচ্ছে তো ভাই, একটা কি আমার অযথা টাইম দিতে হচ্ছে, ওখানে অব্যবস্থা, ওখানে ঠিকঠাক ব্যবস্থা আমরা পাচ্ছি না, ঘন্টার পর ঘন্টা লাইনে গিয়ে দাঁড়াতে হচ্ছে। দ্বিতীয় হচ্ছে আমি আতঙ্কিত, তাই তো ভাই, যে আমার কি হবে। কিন্তু এই 13টা ডকুমেন্টস এর মধ্যে যদি কারো একটা ডকুমেন্টস থাকে, সে আতঙ্ক মুক্ত। আমি ঠিক কথা বলছি তো ভাই? আমি ভাই আতঙ্কিত নই আমার হাতে নোটিশ পাঠিয়েছে বলে। কেন বলুন তো? আর্টিকেল 326, আমার ভোটদানের স্বাধীনতা। 18 বছরে উঠতে হলে আমি ভোট দিতে পারবো, আমি ভারতীয় নাগরিক, আমার এটা কেউ কেড়ে নিতে পারবে না। কারো আশীর্বাদে যেমন কেউ অন্যায় ভাবে রাখতে পারবে না, কারো অভিশাপে কেউ অন্যায় ভাবে কেড়ে নিতে পারবে না। যাক, আমি আপনাদের বলি, এই নোটিশের 6 নম্বর পয়েন্টে দেখুন কি লেখা আছে। 6 নম্বর বলা হচ্ছে, রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ প্রদত্ত স্থায়ী বসবাসের প্রমাণপত্র বা শংসাপত্র, অর্থাৎ পশ্চিমবাংলা সরকার তার কর্তৃপক্ষকে দিয়ে আপনার হাতে যদি রেসিডেন্স সার্টিফিকেট তুলে দেয়, তাহলে আপনি হিয়ারিং এর নোটিশে গিয়ে ওটা দিলেই আপনি হিয়ারিং, আপনার কোনো আর চিন্তার কারণ থাকবে না। কিন্তু সরকার একবারও এটা দেবে বলেছে, একবারও বলেছে যে তোমরা হয়রানি হয়ে না, তোমরা আতঙ্কিত হয়ে না, আমি তোমাদের সরকার, যে আমি তোমাদের ব্যবস্থা করে দেবো। তাই আপনাদের বলি, আপনারা 2021 সালে অনেকে ভাঙড় ছাড়া, অনেকে কি হবে না হবে ভেবে ভোট দিবার ইচ্ছা গেলেও ভোট দেননি। কিন্তু আপনাদের বলছি, আজকে যদি এটা সংযুক্ত মোর্চার সরকার চলতো, তাহলে এই হয়রানি হতো না। তারপরেও যদি হয়রানি করার চেষ্টা করতো, আমরা বাড়িতে বাড়িতে এই রেসিডেন্স সার্টিফিকেটটা তৈরি করে পৌঁছে দিতাম। বাড়িতে থাকো, তোমার বাড়িতে আমরা কাগজ পৌঁছে দেবো। রাজ্য সরকার চাইলে যেভাবে দুয়ারে সরকার করছে, সেরকম বাড়িতে সরকার পৌঁছে দিতে পারতো, খামে ভরে এনাও তোমার রেসিডেন্স সার্টিফিকেট, যাও তুমি গিয়ে হিয়ারিং এর টেবিলে দাও, তোমার হিয়ারিং পাস হয়ে যাবে, তোমার ভয় নেই। এটা করেছে রাজ্য সরকার, এটা জানতে হবে। আমি প্রথমেই বলি, শুভেন্দু অধিকারী আমাকে আপনাকে ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত করছে। চক্রান্ত করলে চক্রান্তের জবাব দিতে হবে তো। কেউ যদি বুনোহল হয়, তাহলে বাঘা তেঁতুল হতে হবে তো ভাই। তো বাঘা তেঁতুলের ভূমিকা দেখতে পাচ্ছি না। তারপরে চলে আসুন 10 নম্বর পয়েন্টে বলছে, রাজ্য স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার্ড, রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার্ড। 2011 সালে আইসিডিএস কর্মীদের দিয়ে তথ্য তোলা হয়েছিল, এই পারিবারিক রেজিস্টার্ড সেখানে আছে। এই তথ্যটা উঠে প্রথমে গিয়েছিল পঞ্চায়েতে, পঞ্চায়েত থেকে রাজ্যে গিয়েছিল। তাহলে আপনারা বলুন, এই তথ্যটা অলরেডি প্রতিটা পঞ্চায়েতে আছে। এই 10 নম্বর পয়েন্টটা যেটা চেয়েছে, এর উত্তর, অর্থাৎ এই যে কাগজ চেয়েছে, এই কাগজটা প্রতিটা পঞ্চায়েতে আছে। রাজ্য সরকার 2023-এ পঞ্চায়েত নির্বাচনে একচ্ছত্র ভোট লুট করেছে। সেই ভোট লুট করতে গিয়ে আমরা আমাদের ভাঙড়ের 3 ভাইকে হারিয়েছি, শহীদ মহিউদ্দিন, শহীদ হাসান, শহীদ রেজাউল গাজী। 3 জনকে হারিয়েছি। শুধু নয়, সারা রাজ্যে আমাদের কর্মীদের অত্যাচার করে, তারা অবৈধ পন্থা অবলম্বন করে আজকে তারা পঞ্চায়েতের ক্ষমতায় বসে আছে, পঞ্চায়েত চালাচ্ছে। সেই পঞ্চায়েতের মাধ্যমে যদি প্রতিটা বাড়িতে বাড়িতে এই তথ্যটা 10 নম্বর যে পয়েন্ট আছে, পারিবারিক রেজিস্টার যদি পৌঁছে দেয়, ওটা নিয়ে আপনি যখনই হিয়ারিং এর টেবিলে যাবেন, আপনাকে অফিসার আর কিছু দ্বিতীয় প্রশ্ন করার সুযোগ পাবে না। ওটা জমা দেবেন, জমা দেওয়ার পরে আপনার হিয়ারিং কমপ্লিট হয়ে যাবে। তাহলে আতঙ্ক মুক্ত হবে না ভাই? রাজ্য সরকার চাইলে আপনার আতঙ্ক মুক্ত করতে পারে,
এই দুটো ডকুমেন্টস দিয়ে। কিন্তু রাজ্য সরকার তো আতঙ্ক মুক্ত চাইছে না। যদি আতঙ্ক মুক্ত চাইতো, কুরআন শরীফকে নিয়ে যে অসীম সরকার কুভাষায় কথা বলেছে তাকে ধরে এতক্ষণ জেলের মধ্যে রাখতো, পুলিশ সুমোটো করতো, তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তো দূরের কথা, প্রায় 900 মতো অভিযোগ জমা পড়েছে, এখনো একটা এফআইআর হিসাবে ট্রিট করেনি এই রাজ্য সরকার। তবে বোঝা যাচ্ছে আপনাকে আমাকে কি নজরে দেখে। তবে রাজ্য সরকার এফআইআর হিসাবে ট্রিট করেনি বলে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী চুপ থাকবে না। আমি কোর্টে যাচ্ছি 156 সাবক্লাস 3 দিয়ে আমি কোর্ট থেকে মামলা করছি এই অসীম সরকারের বিরুদ্ধে। কিন্তু প্রশ্ন এটা, আপনারা বাংলার মানুষ, সংখ্যাগরিষ্ঠ মানুষ ভোট দিয়ে সরকার তৈরি করলো, আবার সংখ্যাগরিষ্ঠ মানুষকে রাস্তায় নামতে হবে কেন আমার এসআইআর বাঁচানোর জন্য? তাহলে সরকারের কাজটা কি? আমি সরকার তৈরি করেছি, আমার বিপদে আপদে, আমার সুবিধা অসুবিধাতে আমার পাশে থাকবে, তার পরিবর্তে আমাকে আরো ঠেলে দিচ্ছে বিপদের দিকে। তাই আপনাদের বলবো, আসলেই কি তৃণমূল কংগ্রেস এসআইআর থেকে আপনাদের নিস্তার দেবে মনে হচ্ছে? ওয়াকাফ খেয়েছে জানেন তো নাকি? ওয়াকাফটা যেমন আমি আছি হবে না, আমি থাকতে হবে না, আমি থাকতে হবে না, আমি থাকতে হবে না, টুক করে রাত্রে কি বললো? ওয়াকাফ মিলে নিল, এটাও মিলিয়ে নেবেন। এসআইআর উনি বেঁচে থাকতে হবেন না বলছেন, বলতে বলতে শেষ দিন আপনাকে তো ডুবিয়ে দিতে পারে। তাই বলছি আপনাদের, আপনার লড়াই আপনাকে লড়ে নিতে হবে, আমার লড়াই আমাদেরকে লড়ে নিতে হবে। তাই ওদের কথা, মমতা ব্যানার্জির কথাই ভরসা করে লাভ হবে না, আমাদেরকে আওয়াজ তুলতে হবে যে ইমিডিয়েট যে পঞ্চায়েতে পারিবারিক রেজিস্টার যে সার্টিফিকেট আছে সেইগুলো যাদের নামে হেয়ারিং এসছে, তাই হেয়ারিং এর অলরেডি সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে, যাদেরকে হেয়ারিং ইস্যু করা হচ্ছে তাদের লিস্ট কি করো, পাবলিশ করো। সেই লিস্ট দেখে দেখে পঞ্চায়েতেই পাবলিশ করার কথা বলা হয়েছে, প্রতিটা পঞ্চায়েতে সেই লিস্ট দেখে পাবলিশ করে আমাকে পাবলিশ যেটা হবে আমার বাড়িতে কাগজ পৌঁছে দেওয়া হোক। এই আওয়াজটা আমরা তুলবো তো নাকি গো? তুলতে হবে তো নাকি? ঝিম মেরে গেলে হবে? আর 5 মিনিট বলবো, অসুবিধা আছে? আর এনার্জি আছে? কাদের এনার্জি আছে আর একবার দেখি তো। এনার্জি আছে তো? এনার্জি আছে তো? ফুল এনার্জি আছে? আর 5 মিনিট বলবো। মমতা ব্যানার্জি এই মুহূর্তে পশ্চিম বাংলার মুসলমানদেরকে সব থেকে বড় যে অভিশাপটা দিয়েছে তার নাম হচ্ছে ওবিসি নতুন সার্টিফিকেট। মমতা ব্যানার্জি প্রতিনিয়ত, তার দল বাঁচছেনি, প্রতিনিয়ত মুসলমান দলিত আদিবাসীদেরকে এক একটা করে অভিশাপ উপহার দেয়। তাই মুসলমান এখন সব থেকে বড় অভিশাপ যেটা পেয়েছে সেটার নাম হচ্ছে ওবিসি সার্টিফিকেট। এই ওবিসি সার্টিফিকেট নামটা আসতে থাকবে, ছিঁড়ে ফেলে দেওয়া, বাড়িতে রেখে দেওয়া আর সার্টিফিকেট রাখা একই হবে। কারণ কলে কৌশলে মুসলমানদের শুধু নামটা আসতে সার্টিফিকেটটা রাখতে চাইছে। যেভাবে মেসিকে দেখতে আসলো, টিকিট কাটলো, বাড়িতে ঢুকলো, তারপরে কি হলো, আপনার স্টেডিয়ামে ঢুকলো, মেসিকে দেখতে পেল না। আপনার হাতে সার্টিফিকেট থাকবে, ফর্ম ফিল আপ করবেন, পরীক্ষায় বসবেন, রিটেনে পাস করবেন, ভাইভাতে গিয়ে ভাইবার পরে যখন লিস্ট বার হবে আপনি সংরক্ষিত কোটায় আর চাকরি পাবেন না। এই গ্যারাকলটা মমতা ব্যানার্জি সরকার করেছে, তৃণমূলের সরকার করেছে। তাই আপনাদের বলবো, এর বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। আমাদের লড়াই ফেক এসটি সার্টিফিকেটের বিরুদ্ধে। প্রকৃত যিনি দলিত সে চাকরি পাচ্ছে না, প্রকৃত যিনি আদিবাসী সে চাকরি পাচ্ছে না, প্রকৃত যে অনগ্রসর শ্রেণীর মুসলমান সে চাকরি পাচ্ছে না। এর বিরুদ্ধে আমাদের লড়াই। যারা প্রকৃত অর্থে চাকরির প্রয়োজন, উচ্চ শিক্ষায় সংরক্ষণের প্রয়োজন, তাদেরকে ক্ষমতায় নিয়ে আসতে হবে। তাই আপনাদের বার্তা দিচ্ছি, আপনারা যদি আমাদের সুযোগ দেন আমরা নিয়ে আসবো। তবে একটা কথা বলি, মমতা ব্যানার্জির বিশ্বাস হচ্ছে না আমার, তিনি এসআইআর এর বিরুদ্ধে সত্যিকারের লড়াই করবেন। বাসন্তীতে হেয়ারিং এর পরে আপনার রিসিপ্ট দিচ্ছিল না, আমাদের কর্মীরা গিয়ে আন্দোলন করে রিসিপ্ট যখন দেওয়া হলো তার কিছুক্ষণের মধ্যে পুলিশকে পাঠিয়ে তৃণমূলের নেতা এসে আমাদের কর্মীদের ওখান থেকে সরিয়ে দিল। এটা মানে কি? রিসিপ্ট দেওয়া তো ভালো কথা, তারপরে খবর পেলাম আর রিসিপ্ট দিচ্ছে না। তাহলে এই যে চক্রান্ত বিজেপি করছে, সেই চক্রান্তের সাথে কিন্তু তৃণমূল একইভাবে যুক্ত আছে। তাই এই চক্রান্তের জবাব আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়া দিতে হবে। গতকালকে দেখছিলাম সিপিএম এর এক সিনিয়র লিডারের মেরে মুখ টুক ফাটিয়ে দিয়েছে। অভিযোগটা কি?
তার অপরাধটা কি? যে এসআইআর এর নামে যে অহেতুক নাগরিক হয়রানি হচ্ছে, এর বন্ধের জন্য ডেপুটেশন দিতে গিয়েছিল। তাহলে নাগরিক হয়রানি বন্ধের জন্য ডেপুটেশন দিলে যদি অহেতুক পেরেশানি করে, এই তৃণমূল যদি আক্রমণ করে, প্রকৃত অর্থে তৃণমূল কি এর বিরুদ্ধে আছে? আজকের প্রোগ্রাম আমরা এবার একদম শেষের দিকে এসেছি, আমরা শেষ করব। শেষ করতে আগে আপনারা আস্তে আস্তে বিদায় নেন, যেতে যেতে মাইকের আওয়াজ পাবেন। আস্তে আস্তে বিদায় নেন, যেতে যেতে আমি তিনটে কথা বলবো, আপনারা মাথায় রাখতে রাখতে যাবেন। তিনটে কথা বলবো, মাথায় রাখতে রাখতে যাবেন। প্রথম কথা, আমি আবারও বলছি, প্রতিটা স্টেজ থেকে বলছি, আজকেও বলছি, আপনার ছেলে মেয়েগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন। বাইক উদার দেখি, ইধার নেই, সব বাইরে যাবে, সব ওই পারে, এখানে কেউ আসবে না, বাইক এখানে না। প্রতিটা ছেলে মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন। একবেলা খেতে পাবেন না, তাহলে অসুবিধা নাই। ভলেন্টিয়ার যারা আছেন, উচ্চশিক্ষায় শিক্ষিত করুন। দ্বিতীয় কথা, ভাই শুনো না, এর মধ্যে কোনো ইন্টারভিউ দেবো না দাদা আমার। দ্বিতীয় কথা, রাজনৈতিক সৌজন্যতা বজায় রাখবেন। রাজনীতির জন্য মারামারি হানাহানিতে জড়াবেন না। তৃতীয় কথা, ল অ্যান্ড অর্ডার হাতে তুলে নেবেন না। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট হোক, এই কাজ করবেন না। প্রশাসনকে আপনারা সহযোগিতা করবেন। আর একটা কথা বলবো, আপনারা কি শুনতে প্রস্তুত আছেন? হাত তুলুন তো যারা শুনবেন। একটা চ্যালেঞ্জ এখান থেকে দিয়ে রাখছি, তৃণমূলের বন্ধুরা আইএসএফ এর সাথে রাজনৈতিক ভাবে পেরে উঠতে পারছে না। আইএসএফ এর বিশ্বজিৎ দা, শামসুর আলী মল্লিক, তাপস দা, নাসিরউদ্দিন মীর সাহেব থেকে শুরু করে, লক্ষ্মীকান্ত হাসদা থেকে শুরু করে, কুতুব ভাই থেকে শুরু করে, আর জামির ভাই থেকে শুরু করে, সাবির দা থেকে শুরু করে, যে নেতৃত্ব আছে এবং বুথ লেভেল পর্যন্ত যে নেতৃত্বরা আছে, তাদের সাথে যুক্তি তর্কে পেরে উঠতে পারছে না। তারা বলছে যে ভোট কেটে নাকি বিজেপির সুবিধা হবে। আজকের এই শহীদ মিনার ময়দান থেকে তৃণমূলের সুপ্রিমোকে চ্যালেঞ্জ দিচ্ছি, একটা এগ্রিমেন্ট হোক, যে এগ্রিমেন্টে পীরজাদা আব্বাস সিদ্দিকী আইএসএফ এর প্রতিষ্ঠাতা সই করবে, আর তৃণমূলের প্রতিষ্ঠাতা সম্মানীয় মাননীয় মমতা ব্যানার্জি সই করবেন। সেখানে আব্বাস ভাইজান লিখবেন, আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে, ভোট কেটে যদি বিজেপি আসে, তার দায়ভার আইএসএফ নেবে, তৃণমূল যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নেবে। আর সে এগ্রিমেন্ট পেপারে মমতা ব্যানার্জিকে লিখে সই করতে হবে, তৃণমূল যেখানে যেখানে প্রার্থী দেবে, ভোট কেটে যদি বিজেপি আসে, তার দায়ভার তৃণমূলের উপরে বর্তাবে, আর আইএসএফ যা শাস্তি দেবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তৃণমূলকে মেনে নিতে হবে। এই চ্যালেঞ্জটা আজকে শহীদ মিনার ময়দান থেকে দিয়ে রাখলাম। তাহলে বোঝা যাবে বিজেপিকে আটকানোর জন্য কে কারা ফোরফ্রন্টে এসে এগিয়ে এসে লড়াই করছে। আমরা আদর্শগত বিজেপি এবং আরএসএস এর বিরুদ্ধে আমাদের পূর্বেকার বক্তা শ্রদ্ধেয় সম্মানীয় বাবা সাহেব আম্বেদকরের নাতি যে কথা বলেছে, একদম আমরা আদর্শগত ভাবে বিজেপি আরএসএস এর বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা লড়াই সংগ্রাম জারি রাখবো। কিন্তু বাংলাতে এই বিজেপিকে যারা জায়গা করে দিচ্ছে, যেই তৃণমূল ফ্রন্টে এসে লড়াই করছে, তাদের বিরুদ্ধেও কোন অংশে লড়াই জারি কম আমরা রাখবো না। ধন্যবাদ সকলকে, আস্তে আস্তে বিদায় নিন। আপনারা অনুরোধ করব, যেভাবে শৃঙ্খলার সাথে আপনারা এসেছেন, একইভাবে শৃঙ্খলার সাথে আপনারা যাবেন। প্রশাসনের বন্ধুরা আপনাদেরকে যেভাবে আসার পথে সহযোগিতা করেছে, যাওয়ার পথে ট্রাফিক থেকে সমস্ত বিষয়ে সহযোগিতা করবে, তাদের দেখানো ট্রাফিক যারা মেনটেন করছে যেভাবে, সেই রকম ভাবে আপনারা যাবেন। আমি ধন্যবাদ জানাই আজকে এই মহতি অধিকার মহাসভায় যারা উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। এই মাঠটা আর্মিদের কর্তৃপক্ষকে যারা আমাদেরকে ব্যবহারের জন্য দিয়েছে ধন্যবাদ জানাই। কলকাতা পুলিশের এবং রাজ্য প্রশাসনকে যারা আমাদেরকে, তারা ল অ্যান্ড অর্ডার যারা দেখে, তারা আমাদেরকে সহযোগিতা করেছে ধন্যবাদ জানাই।
আমাদের রাজ্য কমিটির নেতৃত্ব, জেলা কমিটির নেতৃত্ব, অঞ্চল কমিটির নেতৃত্ব, বিভিন্ন স্তরের নেতৃত্ব, যাদের উদ্যোগে আজকে এই মহাসমাবেশ সাফল্যের চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে সহযোগিতা পেয়েছে। ধন্যবাদ জানাই আজকের এই প্রোগ্রামের অন্যতম প্রধান অতিথি, শ্রদ্ধেয় সম্মানীয় বাবা সাহেব আম্বেদকরের তৃতীয় প্রজন্ম, আমাদের সকলের ভালোবাসার শ্রদ্ধেয় প্রকাশ আম্বেদকর মহাশয়কে ধন্যবাদ জানাই। মিডিয়ার বন্ধুদের যাদের সহযোগিতায়, যাদের দেখানো ভিডিওতে শুধু এই কলকাতা নয়, জেলা নয়, জেলার গণ্ডি ছড়িয়ে আন্তর্জাতিক স্তরেও আমাদের এই প্রোগ্রামের কর্মসূচি পৌঁছাতে সহযোগিতা করবে। তাই বন্ধুগণ, যারা এসেছেন তাদেরকে বলবো, এর ভেতরে কেউ ঢুকবেন না, তাদেরকে বলবো আস্তে আস্তে আপনারা এখান থেকে বিদায় নিন। এখানে আমাদের মিডিয়ার বন্ধুরা হয়তো কিছু কোশ্চেন করতে পারে। আচ্ছা, আরো ধন্যবাদ জানাই ভাঙড় থেকে আমাদের যারা পঞ্চায়েত নির্বাচনে আমাদের ভাইরা আমাদের দলের জন্য জীবন উৎসর্গ করেছে, সেই পরিবারের লোকজন এসছেন, ধন্যবাদ জানাই। আফরাজুলের নাম আপনারা সবাই শুনেছেন, গুজরাটে কিভাবে তারপরে রাজস্থানে কিভাবে তারপরে নৃশংস হত্যা করে তাকে খুন করেছিল, তার পরিবারে আছে। আমি সত্যি একটা কথা আপনাদের বলি, রাজ্য সরকার চলছে না, এটা সরকার নয়, এটা সার্কাস চলছে। ৬,০০০ টাকার মাইনে নাকি সরকারি কর্মচারী, আজকে ডেটে সরকারি কর্মচারী ৬,০০০ টাকার মাইনে আছে। আমার আফরাজুলের মেয়েকে দিয়ে করাচ্ছে, মানে বুঝতে পারছেন কি দ্বিচারিতা করছে। তাই আপনাদের বলবো যে আমাদেরকে সজাগ সতর্ক হতে হবে, আগামী দিনের জন্য তৈরি হতে হবে। আর পরিশেষে একটা কথা রাজ্য প্রশাসনের কাছে এখানে আইবি এসবির মাধ্যমে পৌঁছে দিতে চাই। দেখুন, আমরা গান্ধীজির অহিংসার পথকে অবলম্বন করি, মানে এ নয় যে নেতাজি সুভাষচন্দ্র বোসকে আমরা ভুলে গেছি, এটাও আপনাদের কিন্তু মাথায় রাখবেন। আমরা শান্তির পক্ষে থাকি, ছিলাম, আগামী দিনেও থাকবো। আর আমরা অপোজিট সাইড থেকেও সেই সৌজন্যতার আশা করব। অন্যথায় গণতান্ত্রিক প্রক্রিয়াতে সেলফ ডিফেন্স বলেও একটা কথা আছে, এটাকে বৈধতা দিয়েছে সেলফ ডিফেন্স। সেলফ ডিফেন্সেও না আমাদেরকে চলে যেতে হয়, সেটাও মাথায় রাখবেন। আশা করব আমরা গণতন্ত্রকে মান্যতা দিয়ে মানুষের মতামতকে পাথেয় করে আমরা আগামী দিনের জন্য এগিয়ে যাব। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। इनकलाब इनकलाब इनकलाबी जिंदाबाद इनकलाब जिंदाबाद इनकलाब जिंदाबाद आईएसएफ जिंदाबाद आईएसएफ जिंदाबाद भांगड़े विधायक नौशाद सिद्दीकी भाई जान जिंदाबाद भांगड़े विधायक पार्टी चेयरमैन नौशाद सिद्दीकी भाई जान जिंदाबाद बड़ो भाई जान जिंदाबाद जिंदाबाद बड़ो भाई जान जिंदाबाद 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 इनकलाब इनकलाब इनकलाबी जिंदाबाद इनकलाब जिंदाबाद जिंदाबाद लाखों जनता राजपथे ममता होशियार लाखों जनता राजपथे ममता बनर्जी होशियार लाखों जनता राजपथे शासक सरकार होशियार इनकलाब जिंदाबाद आईएसएफ जिंदाबाद आईएसएफ जिंदाबाद আমরা সবার কাজ আনুষ্ঠানিকভাবে এখানে শেষ করছি। আমি দিগঙ্গার নদীউল সাজন ভাই এবং অজিউদ্দিন বাবুল এই তিনজনকে অনুরোধ করব যে আমার সঙ্গে দেখা করে, আমি গ্রিন রুমে আছি, দেখা করে তোমরা যাবে। ঠিক আছে, এনাটা ছেড়ে দে। হ্যাঁ, এনাটা এই ছাড়া আছে। তুমি সরে আসো। বলছি ভাই, আপনারা একটু পিছিয়ে যেতে হবে, এবার একটু ছাড়তে হবে জায়গাগুলো, এগুলো আমাদের গেস্টরা এসেছেন, তাদের অসুবিধা হবে, একটু পিছিয়ে যান ভাই। আমার বলেন এই মিডিয়ার ছাড়া, মিডিয়ার লোক ছাড়া যারা আছে তাদেরকে একটা মিডিয়া ছড়কে আর ভলেন্টিয়ার ভাই যারা আছেন তাদেরকে
আমাদের স্টুডেন্ট ফ্রন্টের অবজারভার এবং আমাদের রাজ্য কমিটির অফিস সেক্রেটারি যে নির্দেশনা দিয়েছেন, আপনারা সেই কাজটা দ্রুততার সাথে করুন। ভলেন্টিয়ার ভাইদের বলবো, আপনাদেরকে যে নির্দেশনা দিয়েছেন সেই কাজটা আপনারা দ্রুততার সাথে করুন। আচ্ছা, আপনারা কোশ্চেন করবেন কিছু? সকালে উঠলে স্টেজ ভেঙে পড়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, ওইভাবে বলুন, ওইভাবেই চালান, ওইভাবেই বলে দিন। হ্যাঁ। इधर आ जाइए, इधर आ जाइए, इधर आ जाइए। আচ্ছা বলছি, আমি বাইট দেবো, তার আগে প্রকাশ আম্বেদকর জির কাছে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আমি তাকে আগে দিচ্ছি, একটা চেয়ার দিয়ে আগে আসুন, উনি এখানে ওনার কোশ্চেনটা করে নিন, তারপরে বুমগুলো দেন, আমি এর উপর রেখে দিচ্ছি, দেন যার যে বুমগুলো আছে দিয়ে দিন। एक চেয়ার দেন, आप बैठे बैठे। শামসু স্যার কোথায়? শামসু স্যার দিকে আসেন আর বিশ্বজিতের দিকে যান, দুদিকে দুজন বসেন। শামসু স্যার করে চেয়ার দেন, বসেন, আপনার দুজন দুদিকে বসেন। বিশ্বজিৎ মাইকে বলবেন, উনি সুবিধা হবে। ভাই আরে হাত সব অত বড় বড় করলে আমরা পাবো কি? ক্যামেরাগুলো নিচে করো না। আরে একটু নিচে করো হাত। ও ক্যামেরা ফোনগুলো নিচে করো, সবাইকে নিতে দাও। হ্যালো, ক্যামেরা ফোনগুলো নিচে করো। एक धर्म की राजनीति जो चली है, उस धर्म की राजनीति ने देश के अंधा बना दिया, ऐसा मैं मान के चलता हूँ। जो असलियत है और हकीकत है उस पर कोई नजर नहीं कर रहा, ना उस पर कोई सोच रहा है, ना विचारधारा यहाँ पर चली है। जिस तरह से ফোনটা নিচে করো, ফোনটা নিচে করতে হলো। अमेरिका की ओर से टैक्सेस बढ़ाए जा रहे हैं, इंडिया से जो यूएस माल गुड्स जाता है उस पर जो टैक्सेस बढ़ा गए हैं, हम लोग उस पर कुछ सोच नहीं रहे, ऐसा मैं मानता हूँ। ना सरकार इसे हल कैसे करेगी, ऐसी एक परिस्थिति है। हमारा एक्सपोर्ट जैसा कम होगा, वैसे डॉलर और इंडियन करेंसी जो है इसका रेशियो बदलते जाएगा। डॉलर महंगा होगा और जैसे जैसे डॉलर महंगा होगा वैसे वैसे इंडियन मार्केट से इंडियन करेंसी गायब होना शुरुआत होगा। और इंडियन करेंसी अगर मार्केट से कम हो जाती है तो उसका नतीजा ये है कि स्काई रॉकेटिंग प्राइसेस होंगे, ऐसी एक परिस्थिति है। दूसरी सबसे बड़ी समस्या है कि सरकार बेवकूफ़ बना रही है हम सबको कि रशिया का तेल जो है वो हम लोग ले रहे हैं, लेकिन असलियत में रशिया का तेल जो है वो रिलायंस बेच रहा है और जितना नफ़ा आ रहा है वो नफ़ा भी रिलायंस खा रहा है। इंडिया जो है मार्केट रेट से ही कच्चा तेल जो है, क्रूड ऑयल जो है वो खरीद रही है, और जैसे जैसे डॉलर का रेट बढ़ेगा वैसे वैसे क्रूड ऑयल का भी रेट बढ़ेगा और यहाँ महंगाई जो है और बढ़ती जाएगी, ऐसी एक परिस्थिति है।
जो इकोनॉमिस्ट है इस देश के, उनका ये मानना है कि इस परिस्थिति को अगर हम लोग ने अरेस्ट नहीं किया, इसको रोका नहीं, तो दो चीजें हो सकती है। एक चीज ये है कि हम लोग की आर्थिक परिस्थिति जो है वो कमजोर होगी, सरकार की परिस्थिति कमजोर होगी, दूसरी जो है वो महंगाई सीमा पार कर चुकी होगी, और तीसरा जिस पर हम लोग ने गौर नहीं दिया वो है आर्मी चीफ का स्टेटमेंट के जो है कि नजदीक के एरिया में उन्होंने कहा कि दे कैन बी अ वॉर, मतलब पाकिस्तान के साथ युद्ध हो सकता है, ऐसी एक परिस्थिति है। मेरे ख्याल से हम लोग ने इस बात को समझना चाहिए कि जब हम लोग स्विमिंग पूल बनाते हैं और उस स्विमिंग पूल को अगर फेंसिंग नहीं किया तो कोई भी आके उस पर डुबकी लगा सकता है। अगर हमारी आर्थिक परिस्थिति कमजोर हो गई तो मेरे ख्याल से नेबर्स जो है वो डुबकी लगाने की कोशिश जरूर करेंगे। आम जनता ने इस पर सोचना चाहिए। धर्म की बात जा रही, मैं समझता हूँ कि महात्मा गांधी हो, महात्मा फुले हो, डॉक्टर बाबा साहब अम्बेडकर हो, इन्होंने धर्म को कभी ठुकराया नहीं। उन्होंने यही कहा कि धर्म की आवश्यकता है, और इसलिए लोगों ने जो है वो धर्म की बात न करते हुए उन्होंने अपनी समस्या जो है, देश की समस्या जो है, उस पर सोचना चाहिए। ऐसी एक परिस्थिति है। दूसरा, जो भारतीय जनता पार्टी का राजनीतिक है, आरएसएस का राजनीतिक है, उनका एक मकसद दिखाई देता है कि राजनीतिक दलों को खत्म करना और वन पार्टी रूल ले आना एक नजर दिखाई दे रहा है। तीसरी बात यहाँ पर जो आ रही है वो फंडामेंटलिस्ट को जो है उनको बढ़ावा देती जा रही है सरकार, और ये बढ़ावा किस वजह से है, क्यों दे रहे हैं, ये भी पता नहीं चल रहा। लेकिन फंडामेंटलिज्म जब बढ़ता है किसी भी देश में तो वहाँ सिचुएशन जो है वो कियोस की ओर बढ़ती है। और क्या हम लोग कियोस की ओर बढ़ रहे हैं, ऐसा एक सवाल देश के सामने है, जिस पर गौर करना यहाँ के इंटेलेक्चुअल्स और राजनीतिक दल जो है उनकी समस्या, ऐसा मैं मानता हूँ। आप पूछिए। ठीक है, मैं ये कहूँगा कि हम लोग ने जो बोया है इस बार बंगाली उसका शिकार हो रहा है। पहला जो था वो हम लोग ने नॉर्थ ईस्ट के लोगों के शक्ल के ऊपर से उनको टारगेट किया था। हमने जो बोया है वही यहाँ पर जो है अब उग रहा है, ऐसा दिखाई देता है। सरकार की ओर से मैं ये कहूँगा कि देशवासियों ने ये भूलना नहीं चाहिए कि 1971 कि जिसमें हम लोग ने एक पाकिस्तान के दो पाकिस्तान किए थे, तो उस वक्त यही बांग्लादेश के कुछ लोगों ने जो है भारत से मदद भी की थी और भारत ने भी उनको मदद की थी। तो ये रिश्ता जो है, ये रिश्ता अब धर्म के नाम से, हिंदुओं को इकट्ठा करने के नाम से सैक्रिफाइस किया जा रहा है। मैं इतना ही कहूँगा उसमें। थैंक यू। सवाल ऐसा है कि आपने डिक्टेटरशिप की भी देखा। आपकी उम्र क्या है? हम लोग ने जो है इमरजेंसी देखी है, इमरजेंसी का भुगताना भी देखा है। तो डिक्टेटरशिप क्या होती है और वन पार्टी रूल क्या होती है वो हम लोग ने भोगा है, इसलिए उसको दोबारा हम लोग चाहते कि नहीं आए। और यंगर जनरेशन जो है वो इस बात को समझे कि मल्टीपोलर पार्टी रही तो उनकी आज़ादी बरकरार है। थैंक यू।
এবার প্রেস কনফারেন্স করবেন ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। আমরা দেখাবো সেই চিত্র আপনাদেরকে সরাসরি। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন প্রেস কনফারেন্স করবেন ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। আমরা সেই চিত্র সরাসরি এক্সক্লুসিভ দেখানোর চেষ্টা করছি সাংবাদিকদের মুখোমুখি শহীদ মিনার থেকে ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। আর ওখানে আমার বন্ধু আছে, কোথায় যাবে যাচ্ছে কোথায় বুঝতে পারছি বলুন। আপনারা দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত অতিথিরা আসতেই মাইকম্যান যেটা আছে বাইরের মাইকগুলোকে অফ করে দেন, শুধু সাউন্ড বক্সকে রাখুন। হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে কি কোশ্চেন আমাকে করছেন বলুন? আমার কি কোশ্চেন, আমাকে কি জানতে চাইছেন এটা থেকে বলতে হবে তো। দেখুন, সজাল বাবুর কথাই আমাকে ভোট দেওয়ার থেকে আমি বলবো দেবেন না কেউ আমাকে। আমি আমার স্পষ্ট কথা বলছি, আইএসএফের কথা বলছি। আমাদের বার্তা হচ্ছে সজল বাবু আর শুভেন্দু বাবুদের সাথে সাথে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে হারানো। আমরা শুধুমাত্র মমতা ব্যানার্জিকে হারাবার শপথ নিচ্ছি না, আমরা আপকামিং ইলেকশনে মমতা ব্যানার্জি তথা তৃণমূল কংগ্রেস, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার তথা বিজেপিদেরকে হারাবার কথা বলছি। দেখুন, আমাদের বার্তা এক একটা বক্তা এক এক বিষয়ে দিয়েছেন, এক এক বিষয়ে চর্চা করেছেন। আমি যে বার্তা দিচ্ছি সমাজের কাছে, আপকামিং বিধানসভা ইলেকশনে যদি বাংলার মানুষ আমাদেরকে সুযোগ দেয়, আমরা একটা সুষ্ঠু সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলব। যে সুষ্ঠু সুন্দর সমাজ ব্যবস্থায় আনিসের মতো ঘটনা ঘটতে দেবো না, তিলোত্তমার মতো যে ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটতে দেবো না, তামান্নার মতো এই ফুটফুটে বাচ্চাদেরকে এই দুর্ঘটনা ঘটতে দেবো না। সর্বোচ্চ চেষ্টা করব নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের যে নাগরিক অধিকার আছে সেটা মাথা তুলে বাঁচবে পাবে। লেবারদের আজকে মিনিমাম ওয়েজেসটুকু নাই, পশ্চিমবাংলায় মিনিমাম ওয়েজেস নির্ধারণ করা হবে। চা শ্রমিক থেকে শুরু করে দর্জি শ্রমিক আছে, যে দুরবস্থা কাটাবো। স্কুলে শিক্ষক থাকবে, হসপিটালে ডক্টর থাকবে, গণপরিবহন ব্যবস্থা যে আজকে ধ্বংস হয়ে গেছে সেটা থেকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো। সাথে সাথে না আমাদের লাইফ স্টাইল যে দুরবস্থা চলছে এটাও আমরা পরিবর্তন করার চেষ্টা করবো। এক কথায় বাংলার মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের মান উন্নয়ন আমরা করবো। দেখুন, এই চুরি পরে বসে নেই কথাটার সাথে আমি সহমত প্রথমেই হব না। চুরি পরে বসে নেই বলে কিসের ইঙ্গিত? এটা দুর্বলতার ইঙ্গিত। আমার মা, আমার বোন, আমার বেটি চুরি পরে না। আমার মা, আমার বোন, আমার বেটি চুরি পরে জেট ফ্লাইট উড়াচ্ছে। আমার মা, আমার বোন, আমার বেটি সুফিয়া কুরাইশি, ভূমিকা সিং পাকিস্তানকে নাস্তানাবুদ করে দিচ্ছিল একটা অংশ, আমার বোন। সুতরাং এই চুরিপুরের কথাটার প্রথমে আমি অবজেকশন দিচ্ছি। দ্বিতীয় কথা হচ্ছে সাপ হয়ে কামড়াচ্ছে, ওঝা হয়ে যাচ্ছে। 1000 মাত্র কম্পিউটার অপারেটরের যদি দিত এই দুরবস্থায় তো হতো না, নামের বানান ভুলের জন্য। মুসলিম যাদেরকে ডাকা হয়েছে তাদের একটা হেভি অংশ শুধুমাত্র নামের বানান ভুল, আকার রেকার, খাতুনের জায়গায় বিবি হয়েছে, বিবি খাতুনের জায়গায় বেগম হয়েছে, মোল্লা মোহাম্মদ আব্দুল করিম নাম, আব্দুল করিম মোল্লা মোহাম্মদ। এই কাজগুলোর জন্য তাদের ডাক পড়েছে। এটা ম্যানুয়ালে হলে হয়তো এই ডাকটা পড়তো না। যখন এআই সহযোগিতা নিয়েছে এতে ব্যর্থ নির্বাচন কমিশন, কিন্তু 1000 কম্পিউটার অপারেটর প্রোভাইড করলো না কেন রাজ্য সরকার? এর দায় কিন্তু রাজ্য সরকারের প্রতিও বর্তায়। আপনি বলছেন তৃণমূল
দেখুন, জোট করাটা পরের প্রসঙ্গ, তার দলটাও পরের প্রসঙ্গ। সর্বপ্রথম পরিচয়, প্রকাশ আম্বেদকর জি বাবা সাহেব আম্বেদকর জির নাতি। যে বাবা সাহেব আম্বেদকর আমার আপনার হাতে 2 বছর 11 মাস 18 দিন অক্লান্ত পরিশ্রম করার পর একটা সংবিধান তুলে দিয়েছে। সেই সংবিধান আছে বলে আমি আজকে বুক ঠুকে বলছি, আমার বাড়িতে হিয়ারিং এর নোটিশ আসার পর আমি আতঙ্কিত নয়, বিকজ অফ আওয়ার কনস্টিটিউশনাল পাওয়ার। ওখানে আর্টিকেল 326 আমাকে ভোট দানের স্বাধীনতা দিচ্ছে। এই হচ্ছে বাবা সাহেব আম্বেদকরের দেয়া সংবিধানের। সুতরাং তার পরিবারের একজনকে নিয়ে এসে আমরা এটা বাংলায় এই মুহূর্তে আজকে সাংবিধানিক সংকটের দিকে দেশ রাজ্য এগিয়ে যাচ্ছে। বিরোধী কণ্ঠ কথা বলতে দিচ্ছে না, মিটিং হচ্ছে ইচ্ছাকৃতভাবে 20 তারিখকে কেটে 21 তারিখে নোটিশ পাঠাচ্ছে হিয়ারিং এর। এমনি হিয়ারিং এর মানুষ আজকে চিন্তিত, প্রচুর ডকুমেন্টস আছে। 20 তারিখ ডেট হয়েছিল, কেটে 21 তারিখ করেছে। প্রচুর ডকুমেন্টস আছে, আমি জাস্ট দুটো আপনাদের দেখান, আপনারা অবাক হবেন। মানে কি এই প্রোগ্রামে না আসতে পারে, বিভিন্ন জায়গায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। দেখুন 20 তারিখটা কেটে 21 তারিখ করে দিয়েছে। 20 প্রিন্ট হয়ে এসেছে, 20 জানুয়ারি 2026 প্রিন্ট হয়ে এসেছে, পেনে কেটে 21 জানুয়ারি করেছে। এই ধরনের বিভিন্ন কৌশলে আতঙ্কের পরিবেশ তৈরি করে আমাদেরকে আটকানোর চেষ্টা হচ্ছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসছে। কোন মানুষকে বিরিয়ানির প্যাকেট, দিনের রোজ, বা না আসলে তোমার লক্ষ্মীর ভান্ডার, না আসলে তোমার বিধবা ভাতা, বার্ধক্য ভাতা যেটা পাচ্ছ তোমার কেটে দেওয়া হবে, মজবুর করে কাউকে আমরা নিয়ে আসিনি। সবাই উদ্যোগে, নিজেদের উদ্যোগে অধিকার পাওয়ার জন্য অধিকার মহাসমাবেশে আজকে উপস্থিত হয়েছে। আমি প্রত্যেককে ধন্যবাদ জানাবো যে নানান বাধা বিপত্তিকে উপেক্ষা করে যে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছে। এই শহীদ মিনার ময়দানে যে পরিমাণ লোক ছিল, এর কয়েক গুণ বেশি লোক কিন্তু বাইরে, অর্থাৎ এখানে ঢোকার তারা জায়গাই পায়নি। আমরা চেয়েছিলাম ব্রিগেড ময়দানে করতে, কিন্তু ওখানে ল্যান্ডের যারা পারমিশন দেয়, জায়গাটা হচ্ছে আর্মিদের, এটাও আর্মিদের, তারা আমাদেরকে জানিয়েছেন এখন ওখানে ট্রেনিং চলছে, ফলে এই সময় দেওয়া যাবে না। আর আমাদের এটা নির্ধারিত দিন, ফিক্সড ডে, সেই জন্য আমরা বাধ্য এখানে করলাম। নির্বাচন আসলে কেন্দ্রীয় এই সংস্থাগুলির তৎপরতা বেড়ে যায় বাংলার মানুষকে বোকা বানানোর জন্য। একটা খুশির খবর দিই, আমাদের দলের প্রতিষ্ঠাতা বড় ভাইজান মাঠে আসছেন। বলছি বাবা, ওটা কি হচ্ছে? পতাকাটা দিয়ে দাও, পতাকাটা দিয়ে দাও, পতাকাটা দিয়ে দাও। ঠিক আছে, আস্তে 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 আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি, আমি দিচ্ছি। দাঁড়া, তুমি ছাড়ো ভাই। ইটিভিটা কার? ইটিভি এই আমি দিচ্ছি তো ভাই, বলছি দাঁড়াও না, কেন নামো? তুমি নামো ভাই। ইটিভি কার আছে? দাঁড়াও, আস্তে আস্তে। জিএসটিভি বলতে কি ভারত দৌলত বলতে ইসবাদ, হিডেন স্টোরি, প্রতিবাদী রাইট, রাজ্য, না না কার কোনো চ্যানেলকে এরা ভাবে করবেন না। জি10 নিউজ বাংলা। আচ্ছা, বড় ভাইজান আসলে আপনাদের কোনো কোশ্চেন করতে পারেন? রাস্তা ছেড়ে
এই বাইরের মাইকটা একটু চালিয়ে দাও। এই গেটটা ছেড়ে দাও, গেটটা ছেড়ে দাও, গেটটা। এই গেট ছাড়ো, গেট ছাড়ো। এই গেটটা ছেড়ে দাও। ওপরে উঠে দাও, ওপরে উঠে দাও, ওপরে উঠে দাও। देखो देखो कौन आया, ओ देखो देखो कौन आया। बड़ो भाईजान आपने सिद्दीकी भाईजान जिंदाबाद, बड़ो भाईजान आपने सिद्दीकी भाईजान जिंदाबाद, बड़ो भाईजान जिंदाबाद। ओ देखो देखो कौन आया, ओ देखो देखो कौन आया। बड़ो भाईजान स्वागतम, बड़ो भाईजान स्वागतम। যাক, আমি আশপাশেই ছিলাম। আমি পুরো প্রোগ্রামটাকে দেখেছি, খেয়াল রেখেছি। সবাই যদি মাঠেই চলে আসে তাহলে বাইরেটা কে দেখবে? আমি 5 বছরের ফল নওশাদ সিদ্দিকী এবং তার সহযোদ্ধা আপনারা সবাই আপনাদের চেষ্টায় বিধানসভা আসতে হয়তো এখন অনেকটা বাকি আছে, কিন্তু আজকের এই শহীদ মিনারের ময়দানে আপনারা যেভাবে প্রোগ্রাম ধুলো উড়িয়ে দিয়েছেন, সামনে 26-এ জিত আপনাদের অলরেডি হয়ে গেছে। আপনাদের এতটুকুই বলবো, আমার স্বপ্ন কিন্তু ব্রিগেড ছিল যে 5 বছর পর কমসে কম ব্রিগেড যেন হয়, কিন্তু এই স্বপ্ন এখনো ভেঙে দিইনি। সেনাবাহিনী বন্ধুরা বলেছেন তিনাদের প্রোগ্রাম চলছে, নিশ্চয়ই মাইক বাঁধা আছে, দেখছেন। 31শে মার্চ পর্যন্ত প্রোগ্রাম আছে। 31শে মার্চের পরে আবার চেষ্টা করব, কিন্তু মার্চের পরে প্রচন্ড রোদ হয়। এই রোদকে অপেক্ষা করে যদি ব্রিগেড করি আপনারা সাড়া দেবেন তো? আমার টার্গেট ব্রিগেড। রেকর্ড হয়েছে 21-এ, ওই ব্রিগেডের রেকর্ডকে আবার ভাঙবো আমরাই। সেই চেষ্টায় আজকে গতকাল থেকে বারবার আমাকে বলেছিল, আমি বলেছিলাম আমি অবশ্যই কলকাতাতেই থাকবো, আশপাশেই থাকবো, পুরো প্রোগ্রামটাকে নজরে রাখবো। আমি দেখতে চাই যে নওশাদ সহ তার সহযোদ্ধারা 5 বছরে কি করলো, তবে কি করেছে বাংলার প্রতিটা অলিতে গলিতে কান পাতলে বোঝা যায়। এই বাংলায় বর্তমান বিরোধী শক্তি যদি কেউ থাকে আজকের দিন পর্যন্ত, সেটা হলো আইএসএফ। মিডিয়াতে হয়তো অন্য কাউকে বিরোধী শক্তি বানানো হয়, কেন রাজ্য সরকার বলেছিলেন তো বিজেপিকে ফন্ডে নিয়ে এসে লড়বো, তাই বিজেপিকে বিরোধী হিসাবে দেখানো হয়, কিন্তু হাকিকাতে বিরোধী বিজেপি নয়। তাই এই সরকারের পতনের পরে যে গভর্নমেন্টটা এই বাংলায় হবে, সেই গভর্নমেন্টটার নাম হলো আইএসএফ। আপনারা যে শক্তিতে, যে মজবুতে দাঁড়িয়ে আছেন, আমি এতটুকু বলতে পারি, এই শক্তি, এই মজবুতে আর একটু যদি বিশ্বাসের সাথে ঐক্যবদ্ধ হয়ে আর একটুখানি যদি চাপ বাড়াতে পারেন, তাহলে আগামী দিন কিন্তু আপনাদের হাতেই বাংলা আসছে। যাক, আমি আপনাদের এই প্রোগ্রাম দেখেছি, সবই খুব ভালো লেগেছে। আপনারা এভাবে এগিয়ে যান। আমার সর্বদিক দিয়ে সহযোগিতা, দোয়া আপনাদের সাথে ছিল, আছে, থাকবে। আমরা ভারতীয়, ভিক্ষা নয়, অধিকার চাই। আমরা ভারতীয়, কোনো সংবিধান ছাড়া কোনো দাদা দিদির কথা মানি না। সংবিধানের কথা যে দাদা দিদি বলবে, সেই দাদা দিদিকে মাথায় নিয়ে ঘুরবো। আর যে দাদা দিদি সংবিধানকে তাকে রেখে নিজেদের কথা শোনাতে চাইবে, সেই দাদা দিদিকে সংবিধানের ডায়েরিতে এনে জেলের কারাগারে আমরা যুব সমাজই ভরব। এই অঙ্গীকার নিয়ে আজকে আপনারা তো চলে গেছেন, রাস্তায় সব দেখছি চতুর্দিকে। কেন আমি যদি আরেকটু আগে ঢুকতাম তাহলে তো
আরো সমস্যা হয়ে যেত না। তো সেই জায়গায় যখন ভিড় কেটে গেছে, আমি আস্তে আস্তে বললাম এবারে চলো যে একটু কমসে কম, কেন গতবারে নওশাদ বলেছিল আমরা দু ভাই এক জায়গায় হব, তো সেই কথাটারও তো সত্যতা প্রমাণ রাখতে হয়। না হয় জালিমরা কোনো খোঁজে পাবে না, কোনো ফল্ট না পেয়ে বললো কই তার ভাই এলো না তো, মানে কিছু যখন উপায় থাকেন এটা বলবে। এতটুকু জেনে রেখে দিও নওশাদের জন্য তার বড় ভাইয়ের জান আছে। ব্যাস, এবারে আমার আরো অনেক কাজ আছে, সেদিকটা দেখতে হয়, এদিকটা নওশাদ দেখছে তোমাদের সবাইকে নিয়ে, এবং তোমাদের সাথে নওশাদের সাথে আমি আছি, অবশ্যই পাশে আছো, তো সে আমি বিশ্বাস করি। তাই এই বিশ্বাসেই তো আজকে এত দূরে চলে আসলাম। তো যাক, সকলে কথা শোনো, আমি এইটুকু বলি, সংক্ষেপ করলাম। আমার শেষ আবার একটা কথা, আমরা ভারতীয় সাদা চামড়া ব্রিটিশকে তাড়িয়েছি, এই ব্রিটিশদের দালাল কালো চামড়াগুলোকেও আমাদের তাড়াতে হবে, এটা অঙ্গীকার করতে হবে। ব্যাস, কথা শেষ করছি। সুস্থ থাকেন, ভালো থাকেন। ভারতবর্ষ জিন্দাবাদ, ভারতবর্ষের সংবিধান জিন্দাবাদ। ভাই এটা কার গো? না, এটা তো আমাদের। উনি একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন করেছিলেন, বলুন কি? দেখুন, একটা কথা বলি, যখন ইলেকশন এগিয়ে আসে তখন ইডি, সিবিআই, কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা বেড়ে যায়। ইলেকশন পার হয়ে যায়, আবার তৎপরতা কমে যায়। দেখুন, ইডি সাকসেস রেট কোথায়, কোন লেভেলে পৌঁছেছে? একটা সময় ছিল ইডি বা সিবিআই দায়িত্ব নিয়েছে, টেক ওভার করেছে কেসটা, মানে বিশাল ব্যাপার হবে। কিন্তু আজকের ডেটে সিবিআই নিয়েছে, ইডি হাত দিয়েছে, হাস্যকর হয়ে যাচ্ছে। আমি চাইবো ইডি তার ডিউটি পালন করুক, কোনো রাজনৈতিক দলের প্রভাবে প্রভাবিত না হয়ে, এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা এখনো ভাবছি যে ইডি কি করবে, কারণ একজন গেলেন, নির্দিষ্ট কিছু ফাইন নিলেন, মোবাইল তাদের কারোর কাছ থেকে কেড়ে নিয়ে চলে আসলেন, কোন রকম বাধা প্রাপ্ত না হয়ে, এটা মেনে নেওয়া যায়? এই ইলেকশন এগিয়ে আসছে, ঠিক রাজ্য সরকার দেবেন, দেখুন এখন নতুন নতুন পিচ ঢালছে রাস্তাতে, খানাখন্দ যেগুলো হচ্ছে সেগুলোকে একটু পিচ ঢেলে রাস্তা ভালো করার চেষ্টা করছে মানুষের মন পাওয়ার জন্য। আর এই সেন্ট্রাল গভর্নমেন্ট ইডি সিবিআই কে পাঠিয়ে ঠিক ওই ধরনের তালি মারা কাজ হচ্ছে, তো কিচ্ছু হবে বলে আমার মনে হচ্ছে না। ওখানে আমাদের অ্যাডভোকেট পিয়ারুল ইসলাম সাহেব টোটালি দেখছে। তারপরে বলছি, আমরা গতকালকে বলেছি, আজকেও বলেছি, প্রত্যেকটা অ্যাকশনে ডেমোক্রেটিক ওয়েতে আমরা রিঅ্যাকশন নেব। আপকামিং ইলেকশনে আমরা যে প্ল্যানটা রেখেছি সেটা তো সবটা পাবলিক ডোমেইনে শেয়ার করতে পারবো না, কিন্তু আমাদের প্ল্যান হচ্ছে বিজেপি এবং তৃণমূল এই দুটো দলকে হারানো। শুধুমাত্র তৃণমূলকে ক্ষমতা থেকে নামিয়ে দিয়ে আমাদের কিন্তু লক্ষ্য নয়। স্পষ্ট ভাষায়, দায়িত্বহীন ভাষায় আমরা বলতে চাই, বিজেপির সাথে সাথে তৃণমূলকেও অপ্রাসঙ্গিক করে তোলা পশ্চিমবাংলায় আমাদের কর্তব্য বা দায়িত্বের মধ্যে আমরা তুলে নিয়েছি। সেই জন্য লেফট ওয়ান, কংগ্রেস, আরো যে সমস্ত সেকুলার ফোর্সেস গুলো আছে তাদের সাথে কথা বলছি। কথা বলে আমরা ঐক্যবদ্ধ হয়ে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার প্রস্তুতি নিচ্ছি।
দেখুন ওটা এখন না, ওটা প্রেস কনফারেন্স করে আমাদের পার্টির যারা আরো নেতৃত্ব আছে সেটা বলবেন, যে এরকম ভাবে আপনারা নেবেন। ওটা তো বড় ভাই, তারপরে কথা বলার অধিকার আমাদের আছে, তিনি যেটা করবেন যেটা ভালো বুঝবেন। তবে একটা কথা তিনি বারবার বলেন যে নতুন নতুন নেতা তৈরি করতে হবে, আমাকে বারবার বলেন যে বেশি বেশি করে দলিত আদিবাসী মুসলমানদের মধ্যে থেকে নেতা তৈরি করো। লাভটা কি হবে? বিক্রি করতে পারবে না। বিক্রি কজন বিক্রি হবে, কজনকে কিনবে? 1000 নওশাদ সিদ্দিকী তৈরি হলে, 1000 বিশ্বজিৎ মাইতি তৈরি হলে, 1000 তাপস ব্যানার্জি তৈরি হলে, 1000 কুতুবুদ্দিন ফাতেহি তৈরি হলে, 1000 শামসুর আলী মল্লিক সাহেব তৈরি হলে কটাকে কিনবে? হাঁপিয়ে যাবে। তাই বারবার তিনি কথা বলেন, সেজন্য হয়তো আগিয়ে দেয় আমাদের। আমরা কি করতে পারছি? 5 বছর উনি দেখলেন, তিনি সেটাও বললেন যে নওশাদ এবং তার 3 সহযোদ্ধাদেরকে নিয়ে যথেষ্ট এগিয়ে যাচ্ছে। এটা আমাদের জন্য বড় পাওনা, আমাদের দলের প্রতিষ্ঠাতা আমাদের যে সার্টিফিকেটটা আজকে দিলেন। তখন আমরা শুধু জাতীয় কংগ্রেস নয়, লেফট ফ্রন্ট আরো যে সমস্ত দলগুলো আছে সবাইকে নিয়ে যারা গণতন্ত্রকে মান্যতা দিয়ে চলে, সংবিধানের ধর্মনিরপেক্ষতার কথা যেটা বলা আছে সেটাকে যারা মান্যতা দিয়ে চলে তাদেরকে আমরা গ্রহণ করব। থ্যাংক ইউ। সামনে দাঁড়িয়ে আছে আমি লাঠি নিয়ে। হ্যাঁ, ও বড় লাঠি, ও বন্ধ। সবাই মহিলা। এটা ওর একটু দেখো। এখনো আছে ঠিক সময় এসে বাইরের মাইকটা একবার দেন, বাইরের মাইকটা একবার দেন, টাইম লাগবে। ভাই যারা বাইরের গাড়ি নিয়ে যাচ্ছেন, আমাদের যারা এসেছেন, অনুরোধ করবো এটাই, আপনারা ডিজে কেউ বাজাবেন না। ডিজে বাজানো আইনত অপরাধ, এটা সাউন্ড পলিউশন হয়। অনুরোধ করছি যারা গাড়িতে এসেছেন কেউ ডিজে বাজাবেন না। প্রশাসন বন্ধুরা যেভাবে আপনাদের রাস্তা দেখিয়ে দিচ্ছে, যে সিগন্যাল যখন রেড করছে দাঁড়িয়ে যাবেন, সিগন্যাল গ্রিন করলে আপনারা যাবেন। আপনারা কোনো সিগন্যাল ভাঙবেন না, ডিজে বাজাবেন না, অযথা কারো প্ররোচনায় পা দেওয়া যেমন যাবে না। সাথে সাথে নিজেকেও দায়িত্বশীল হতে হবে। চলেন বাইরে মাইক বন্ধ করে দিয়েছি, সাউন্ড বক্স নাই, একটা সাউন্ড ভাই আমার তুমি এই একটা সাউন্ড বক্স ঘুরিয়ে দেবো দিকে, হয়ে যাচ্ছে তো? চলে দারুণ একটা কোশ্চেন করেছে। আমরা জোট করবার জন্য প্রস্তুত, বিজেপি এবং তৃণমূলকে হারানোর জন্য, সহজে যাতে হারানো যায় তার জন্য, কষ্ট কম যাতে করে বেশি ফল পাওয়া যায় তার জন্য জাতীয় কংগ্রেস, লেফট ফ্রন্ট আরো যে সমস্ত সেকুলার ফোর্স গুলো আছে তাদেরকে আমরা জানিয়েছি। এবং আমাদের ইন দি মিন টাইম আমাদের 21শে জানুয়ারির প্রস্তুতি হয়ে গিয়েছিল বলে এই কটা দিনের মধ্যেখানে গ্যাপ পড়ে গিয়েছে। আগামী কাল থেকে আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করে দ্রুততার সাথে এই জোট প্রক্রিয়া যাতে এই মাসের মধ্যে সমাপ্ত করা যায় সেটা করব। না হলে কলকাতার রাজ্য স্তরের জোট হয়ে যাবে, বুথে লেভেলে এই জোটে ইম্প্যাক্ট কিছু আসবে না। সেই জন্য আমরা বলেছি লেফট ফ্রন্ট বা কংগ্রেস আরো যে সমস্ত ফোর্স গুলো আছে তাদের সাথে আলোচনা চলছে, আর কয়েকটি দলের সাথে আলোচনা করতে বাকি আছে। সকলে ঐক্যবদ্ধ হয়ে আশা করছি এই আমার জানুয়ারি আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করে দেবো। না আরো অনেক দলগুলো আছে, ম্যাক্সিমাম দল। জনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট করবেন, কারণ হুমায়ুন কবির বারংবার বলছেন যে 31শে জানুয়ারি পর্যন্ত তিনি সকলের জন্য দরজা খুলে রাখবেন।
31শে জানুয়ারি এবং তারপর তিনি তার সিদ্ধান্ত নেবেন। আপনারা কি 31শে জানুয়ারি তার সঙ্গে কথা বলবেন? কালকেও বলেছেন যে উনি ওনাকে ডাকলে উনি আসবে, আপনারা ডাকলে উনি যাবে। সুতরাং এইটা প্রত্যেকের অধিকার আছে, সে নিজে থেকে প্রার্থী ঘোষণা করতে পারে, কোন সিটে লড়বে ঘোষণা করতে পারে। আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ওয়েবসাইটে গেলে দেখা যাবে 2200 থেকে 2500 রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি আছে। সুতরাং কেউ যদি কোনো জায়গায় প্রার্থী দেয়, তাকে আমরা অবজ্ঞার চোখে যদি দেখি, এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। এবার হুমায়ুন কবির সাহেব থেকে শুরু করে আরো যারা আছে, আমাদের পার্টির কিছু এই 21শে জানুয়ারিকে কেন্দ্র করে কিছু ডিসিশন পেন্ডিং আছে। সেই বিষয়টা খুব তাড়াতাড়ি আমাদের কোর কমিটির পরে স্টেট কমিটি, আমার বুথ কমিটি বসে যে সিদ্ধান্ত হবে আর কাকে কাকে এর মধ্যে ঝুঁকে আনা যায়, সেই এবং তার লক্ষ্য উদ্দেশ্য অন্যান্য পার্টিগুলোর কি আছে, আমাদের সাথে লাইক মাইন্ডেড হলেই আমরা ঘোষণা দেবো, আপনাদের মাধ্যমে জানাবো। হুমায়ুন কবিরের দল আপনাদের জোটে না, আমরা এখনো তো আমরা অফিসিয়ালি আমরা তো এখনো আমাদের পার্টির এই প্রোগ্রামের জন্য আমরা বিষয়টা নিয়ে চর্চা করিনি পার্টির উইদিন পার্টি। না, ওনার সঙ্গে কি জোট প্রক্রিয়া নিয়ে আলোচনা চলতে পারে আপনাদের? এখন আমরা আলোচনাই করিনি আমাদের পার্টির মধ্যে। তাহলে আমি কি করে বলবো এটা? আমার পার্টি যদি না আমাকে অনুমোদন দেয়, তাহলে আমি তো বলতে পারি না। আমি পার্টি চেয়ারম্যান হতে পারি, কিন্তু আমাদের এই একটা পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট আমাদের পার্টিতে হয় না। আর দুই হচ্ছে যে শাসন থানা, পার্টিকুলার শাসন থানা এই কাজটা করেছে, আমাদের কাছে খবর আছে। আমাদের অ্যাডভোকেটদের সাথে আমাদের এখানে আছেন, তারা দায়িত্বশীলেরা ফিরে যাবেন, গিয়ে বিষয়টা কি আছে বিস্তারিত তারা জানবেন এবং এর বিরুদ্ধে এটা ছেড়ে কথা বলবো না। কারণ প্রশাসন যদি তার নির্দেশিকা, তার গণ্ডির বাইরে গিয়ে দলে দাসের মতো কাজ করে, সেই প্রশাসনকে আমরা ধিক্কার জানাবো। আর যে প্রশাসন তার ডিউটি সঠিকভাবে পালন করবেন, তাকে আমরা স্যালুট করবো। হাড়োয়াতে যে ঘটনা ঘটেছে আমাদেরও নজরে আছে, এই প্রোগ্রাম মিটছে, এরপরে আমরা ব্যবস্থা গ্রহণ করবো। পার্টিকুলার বারবার এই শাসন থানা দিন কয়েক আগে আপনাদের হাড়োয়ার যিনি হয়েছে, তার সাথে হয়েছে। শুধু তাই না, গতকালকে এসআইআর নিয়ে যে নাগরিক হয়রানি হচ্ছে, আতঙ্কের মধ্যে আছে, এটা সুষ্ঠুভাবে সমাধানের জন্য বারাসাত 2 নম্বর ব্লকে বা পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের লিডার আহমদ সাহেবের উপরে যেভাবে তার টিমের উপরে যেভাবে প্রাণঘাতী হামলা চালানো হয়েছে, সেটাও শাসন থানার আন্ডারে শুনছি। এটা ভাবে কাঙ্ক্ষিত নয়, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না, এটা বন্ধ করতে হবে। এই যে নির্বাচন কমিশন সকালে এক বলছে, সন্ধ্যা এক বলছে, মানুষ তো এটা বুঝতে পারছেন। এখন যে 13টা ডকুমেন্টসের কথা বলেছে, কালকে নাও বলতে পারে, এগুলো করা বাদ হয়ে যাবে। উনি যখন বলেছিলেন গণেশ কুমারজি, যে যাদের 2002 এর ভোটার লিস্টে নাম আছে তার কোনো অসুবিধা নাই, কোনো কাগজের প্রয়োজন হবে না, বাদ যারা লিঙ্ক করছে পিতা মাতা দাদু দাদি। এখন দেখছি 2002 এর ভোটার লিস্টের নাম যাচ্ছে তাকে হিয়ারিং এ ডাকা হচ্ছে, আর যারা লিঙ্ক করেছে তাদেরকেও ডাকা হচ্ছে। তো সুতরাং নির্বাচন কমিশন তার যে বক্তব্যতে তার স্থায়িত্ব না থাকার জন্য, স্থির না থাকার জন্য সাধারণ মানুষ আতঙ্কিত হচ্ছে। বলছি এই যে মুসলিম ভোট, মানে আজকে এত মানুষের উপস্থিতি, এগুলো যদি তৃণমূলের বিরুদ্ধে একজোট হয়, এটা তৃণমূলের পক্ষে কতটা বিপজ্জনক? এখানে শুধু মুসলমান ছিল না, সংখ্যালঘু ভোট ম্যাক্সিমাম নেই। এখানে এখন ধরে ধরে দেখিয়ে দিতে পারি, দলিত সমাজ থেকে, বাউরি সমাজ থেকে এসেছিলেন, আদিবাসী সমাজ থেকে, দলিত সমাজ থেকে, উচ্চবর্ণের হিন্দু সমাজ থেকে, পিছড়ে বর্গের মানুষ এসেছিলেন, মুসলিম এসেছিলেন। আমার কথা একদম আমরা যখন নতুন দল তৈরি করেছিলাম 5 বছর আগে কথা বলেছি, এই সো কল্ড ভোট ব্যাংকে ভাঙবো আমরা। ভোট হোক উন্নয়নের নিরিখে, ভোট হোক বেকারত্ব দূরীকরণের নিরিখে, ভোট হোক ওই চা বাগানের শ্রমিকদের শ্রমের মূল্যায়নের নিরিখে, ভোট হোক মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের সুরক্ষার নিরিখে, ভোট হোক আমাদের পশ্চিমবাংলার আমার সমবয়সী যারা ছেলে মেয়েরা আছে, উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে, ইউনিভার্সিটির বন্ধুরা এখনো ফোন করে মাঝে মধ্যে, তারা বেকারত্বের জ্বালায় চলছে, নির্দিষ্টভাবে চাকরির ভিত্তিতে। ভোট হোক মানুষের অধিকারের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে ভোট হলে সেই রাজ্য এগিয়ে যেতে পারে না, পিছিয়ে যাচ্ছে। 2011 সালে পশ্চিমবাংলার নাগরিকের মাথা পিছু ঋণ ছিল প্রায় 12,000 টাকা, আর আজকে 2026 পশ্চিমবাংলার প্রত্যেকটা নাগরিকের মাথা পিছু ঋণ প্রায় 70 থেকে 72,000 টাকায় দাঁড়িয়েছে। বাংলা এগিয়ে যাচ্ছে না, বাংলা পিছিয়ে যাচ্ছে। এই ধর্মীয় রাজনীতির উন্মাদনা তুলে এই পিছিয়ে যাকে বুঝতে দিচ্ছে না। আমরা এই ধর্মীয় রাজনীতির উন্মাদনা থেকে দূরে সরিয়ে রেখে
মানুষের নাগরিক অধিকারকে কিভাবে সুনিশ্চিত করা যায় তার জন্য আমরা ডাকছি। এবার সংখ্যালঘু সমাজের মানুষ, দলিত, আদিবাসী, বাউরি, খ্রিস্টান, বিভিন্ন সমাজের মানুষ আজকে আস্তে আস্তে এগিয়ে আসছে। আজকে কি আইএসএফ শক্তি প্রদর্শন ভোটের আগে করে দিল, নাকি ব্রিগেডটা করে আরেকবার শক্তি প্রদর্শন? দেখুন, আমাদের দলের প্রতিষ্ঠাতা অলরেডি বার্তা দিয়ে দিয়েছেন পরবর্তী ট্রাই করবেন ব্রিগেডের জন্য। আমাদের এটা 21শে জানুয়ারি প্রতি বছর আমরা করি, আমাদের দলে এটা প্রতিষ্ঠা দিবস উদযাপন করলাম। কিন্তু অন্যান্য বার এই ধরনের সমাবেশ আপনারা করতেও পারেননি, ভোটের আগে কি ব্রিগেড করে সেই শক্তি? দেখুন, এটা ভোটের বছর চলছে, রাজনীতি করতে এসেছি, প্রতিটা পদক্ষেপ তো রাজনীতির পক্ষেই হবে, এটা স্বাভাবিক ব্যাপার। ভাইজান, পরিযায়ী শ্রমিকদের এখনো অত্যাচার হচ্ছে বিভিন্ন রাজ্যে। ভোটের আগেই হবে, ভোটের আগেই ব্রিগেড হবে। সর্বোচ্চ চেষ্টা তো করবেন, আমাদের দলের প্রতিষ্ঠাতা তো সে বার্তাই দিলেন। থ্যাংক ইউ। লাস্ট কোয়েশ্চেন হচ্ছে, পরিযায়ী শ্রমিক তৃণমূলের তরফ থেকে বারবার এই পরিযায়ী শ্রমিক হয়তো করা হবে। নওশাদ সিদ্দিকী কিংবা হুমায়ুন কবির, ভাইজান পরিযায়ী শ্রমিকদের উপরে আমি একটা পরিযায়ী শ্রমিক, এরা আসলে বিজেপির হাতকে শক্ত করছে, কারণ সংখ্যালঘু ভোটকে ভাগ করছে। আপনার নাম করে বলা হয়, হুমায়ুন কবির নাম করে বলা হয়, এটা নিয়ে আমি একটা ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি। এগ্রিমেন্টে আসুক তৃণমূল আমাদের সাথে। আইএসএফ এর প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান লিখবেন, আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে ওখানে ভোট কেটে যদি বিজেপি আসে দায়ভার আইএসএফ নেবে। গণতান্ত্রিক প্রক্রিয়াতে যে শাস্তি আমাদের নামে দেবে তৃণমূল, আমরা মাথা পেতে মেনে নেব। ঠিক একইভাবে মমতা ব্যানার্জিকে কিন্তু এগ্রিমেন্টে সই করতে হবে এই মর্মে লিখে, যেখানে যেখানে তৃণমূল প্রার্থী দেবে ভোট কেটে বিজেপি আসলে দায়ভার তৃণমূলকে নিতে হবে, এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে শাস্তি দেবে আইএসএফ তৃণমূল মাথা পেতে মেনে নেবে। তাহলে দুধকে দুধ, পানিকে পানি হয়ে যাবে। আমরা প্রস্তুত আছি বিজেপিকে হারানোর জন্য, প্রস্তুত আছি তৃণমূলকে হারানোর জন্য। কিন্তু আমাদের নামে তৃণমূল যে মিথ্যাচার করছে, যদি তৃণমূল সত্যিকার অর্থে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চাই এগ্রিমেন্টে সই করুন। 2021 সালে 77টা সিট বিজেপি পেয়েছিল, কটা ভোট কেটে সুযোগ করে দিয়েছে তৃণমূলকে, এই বিজেপিকে, সেই তথ্য আমাদের কাছে তোলা আছে। শেষ প্রশ্ন, গোটা রাজ্য জুড়ে আজকে আশা কর্মীদের উপরে যে অত্যাচারের ছবি ধরা পড়লো, গতকাল রাত থেকে তারা তাদের দাবি দেওয়া নিয়ে স্বাস্থ্য ভবন অভিযান করার কথা ছিল, কোথাও ট্রেন আটকে দেওয়া হলো, ট্রেন থেকে নামানো হলো, ডিআরপি ব্যবহার করা হলো, মানে সামান্য একটা দাবি দেওয়া একদম নির্দিষ্ট একটা সংগঠন। যে দাবিগুলো আশা কর্মীরা করেছেন ন্যায়সঙ্গত দাবি, তাদের সাথে আমি আছি, দাবির সাথে আমি সহমত। 15,000 টাকা তাদের সাম্মানিক কি ভুল চেয়েছে, তার কাজটা কোন অংশে কম করছে না, ভোটের সময় তাদেরকে দিয়ে বকলে ভোটও প্রচার করিয়ে নেয়। আজকে রাজ্যের যে গণতন্ত্রের পরিবেশ কতটা তলনিতে পৌঁছে গিয়েছে, আশা কর্মীদের উপরে যে অত্যাচার করেছে বিভিন্ন জায়গায়, গতকালকে আমি দেখছি, গতকাল থেকে হচ্ছে, ট্রেন থেকে নামিয়ে নিও, গাড়ি আটকে দিও। আরে আমার ডেমোক্রেটিক রাইট, আমি এক্সারসাইজ করতে পারবো না প্রোটেস্ট করা? সরকার প্রশ্নের সম্মুখীন হতে ভয় পাচ্ছে। কেন্দ্রের সরকার যে মুডে চলছে, রাজ্য সরকার একই মুডে ফ্যাসিস্ট চিন্তা ভাবনা নিয়ে চলছে, কোনো প্রশ্ন হবে না। কিন্তু এই সরকারের বিসর্জন হবেই হবে, আগামী দিনে এই সরকারকে মানুষ বিসর্জন দেবে। আর একটা ভাই পরিযায়ী শ্রমিকদের কথা বলছেন, ওই পরিযায়ী শ্রমিকদের সমস্যা সমাধানের জন্য রাজ্য সরকার সে ধরনের কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়নি। জয়েন্ট সেক্রেটারিকে তো পাঠাতে পারে, স্পেশাল সেক্রেটারিকে যে জায়গায় ঘটনা করছে সেই রাজ্যে পাঠাতে পারে, তো চিফ সেক্রেটারিকে অন্তত পাঠাতে পারে। যে এই কটা রাজ্যে বিশেষ করে আমরা কি দেখছি, উড়িষ্যা, অসম, বিভিন্ন রাজ্যে যে আক্রমণ হচ্ছে, চিফ সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, স্পেশাল সেক্রেটারি পাঠিয়ে অন্তত সেই রাজ্য তাদের আধিকারিকদের সাথে কথা বলে সমাধান করা, সেটা করেনি। মার খাচ্ছে, লাশ হয়ে ফিরে আসছে কে? জুয়েল রানা ফিরে আসছে কে? আপনার হিমাঙ্গ পাল ফিরে আসছে আপনার সোমনাথ দেবনাথ লাশ হয়ে ফিরে আসছে সাবির মল্লিক। অর্থাৎ পিছিয়ে বর্গের মানুষ আক্রান্ত হচ্ছে বলে আজকে সরকার কর্ণপাত করছে না। আমরা আপনাদের বলি, এটা লেবার মিনিস্টারের কাজ ছিল, এইটা সুষ্ঠু সমাধান করা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। ইন্টার স্টেট মাইগ্রেন্ট লেবার অ্যাক্ট আছে, ইন্টার স্টেট মাইগ্রেন্ট লেবার অ্যাক্ট 1979, তার অনুযায়ী যদি তাকে মান্যতা দিয়ে প্রত্যেকটা রাজ্যের সেন্ট্রাল আইন মান্যতা দিয়ে চললে না আপনার পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হবে, না কাজের শেষে তাদের অনেক ক্ষেত্রে দেখা যায়। এই আপনার গত বছরেই বীরভূমের এক ছেলে কাজ করেছে, টাকা চাইছে, উল্টে মারধর করে তার কানটা কেটে নিয়েছিল। কিন্তু এটা যদি ইন্টার স্টেট মাইগ্রেন্ট লেবার অ্যাক্ট 1979 কে মান্যতা দিয়ে চলে, তার সার্বিক নিরাপত্তা পাবে, মজুরির নিরাপত্তা, জীবনের নিরাপত্তা সবটাই সুরক্ষিত থাকবে। লেবার হিসাবে তার যে অধিকার সেটা পাবে। সেটা দুর্ভাগ্য আমার পশ্চিমবাংলা সরকার সেই বিষয় নিয়ে কোনো চর্চা করে না। থ্যাংক ইউ।
কাল থেকেই জোট প্রক্রিয়া শুরু হয়ে গেছে। একে ঐক্যবদ্ধ করতে কংগ্রেস কাল থেকে জোটের আলোচনা খুব ভালো ব্রিগেডও সভা করবে। প্রচুর ধুলো উঠেছে। মাল যা অবস্থা হচ্ছে হ্যালো হ্যালো চলো এখানে ছেড়ে দিয়ে মানে এটা যায়নি জানি না আমি আরে এখন ছেড়ে দিলে হবে না, তুই এখন বেরো আগে জিজ্ঞেস করে না। গাড়ি ফাড়ি ডাকতে হবে। আপনি কোথায়? না यहाँ पर कुछ नहीं है, यहाँ निकल जाए। হ্যালো, তোরা বেরিয়ে গেছিস? কোথায় গিয়েছিল আলিনুর বলতেছি। আমরা এখান থেকে যেতে কটা বাজবে? 4:30 বেরোলে 5:30 ছটা হয়ে যাবে। ঠিক আছে।